ফারাজের সন্ধ্যায় একটা ইভেন্ট আছে, চিত্রাকেও সঙ্গে নিয়ে যাবে। অনেক হয়েছে, এবার মনির সঙ্গে দেখা করানোর পালা। সামান্য একটুখানি মনির সঙ্গে দেখা করলে বুঝি চিত্রা সব জেনে যাবে? চিত্রা বাসায় আসার পর থেকে কেমন যেন দূরে দূরে থাকছে। এই মেয়েটাকে আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে? সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। যদি রূপ বদলানোর বিষয় মেয়ে মানুষ আর গিরগিটির মধ্যে প্রতিযোগিতা হতো, তবে ফারাজ 100% নিশ্চিত প্রথম প্রাইজটা নারী জাতিই পেত। সন্ধ্যায় ফারাজ নিজেই চিত্রাকে শাড়ি বের করে পরতে বলল। চিত্রা মুখ কুঁচকে বলল, কিছুই পরবে না, এমনিতেই চলে যাবে। ফারাজ চোখ বড় করে বলল, পরবা না মানে? নেংটু যাবা? হাউ ছোট লোক, যা শাড়ি পর আবুলের নাতনি। চিত্রা নির্বিকার মুখে জবাব দিল, পড়তাম না, তুই পর। এই বউ, এই দেখি দেখি গুলিস্তানে বউ এক্সচেঞ্জ হয়ে গেল নাকি? ফারাজ হতবাক ভঙ্গিতে বলল। ফারাজ এসে আচমকা চিত্রার ঠোঁটে চুমু খায়, অতপর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না তো, বউ তো আগেরটাই আছে, ঠিকঠাকই আছে। চিত্রা হতবম্ব হয়ে তাকায়। আপনি চুমু খেলেন কেন? খাইনি তো, পরীক্ষা করে দেখছিলাম তুমি আসলেই আমার বউ কিনা। তাই বলে চুমু খেতে হবে? আরে ওইটা চুমু হলো, ওইটা আমার পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি। ও আচ্ছা, চিত্রাও কম যায় না, কটাক্ষের ভঙ্গিতে বলে, তাহলে জমেলা দাদিকে ডেকে আনি, মানুষটাকে আজকাল চিনতে পারছি না। একটু পরীক্ষা করে দেখবেন আসলেই কি সে আমাদের জমেলা দাদি কিনা। ফারাজ বউকে কিছু বলতে যাবে, তার আগেই পর্দার আড়াল থেকে জমেলা বের হয়ে বলল, আই অ্যাম কামিং হেন্ডু বয়, প্লিজ পরীক্ষা মি। ফারাজ একটা ঢোক গিলল, একবার বউ অন্যবার জমেলার দিকে তাকালো, তারপর বলল, তোমার মতো বউ থাকলে আমার আর শত্রুর দরকার নাই। ঘরের শত্রু এখন আর বিভীষণ নয়, বরং বউষণ হয়ে গেছে। সুলেমান এলাহির কবরের সামনে বসে আছে জুনায়েদ এলাহি, সঙ্গে এতগুলো মদের বোতল আর সিগারেটের প্যাকেট। নিজেও নেশা করেছে। সে কখন থেকে কবরের সামনে বসে আছে, কত কথা বলছে। ফরহাদের পাশেই সুলেমান এলাহির কবর, তার পাশে রুমানার জন্য জায়গা রাখা। ওই তো পাশে আরেকটা কবর আছে, জুনায়েদের স্ত্রী মমতাজের কবর, তার পাশেই জায়গা খালি। জুনায়েদের নিজের জন্য রাখা নির্ধারিত মৃত্যু। আচ্ছা, মানুষ মরার আগেই তার জন্য কবর খুঁড়ে রাখাটা কেমন অদ্ভুত নয় কি? মৃত্যু না আসতেই তখন ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হয়। জুনায়েদ উঠে গিয়ে সুলেমান আর ফরহাদের কবরের উপর মদের বোতল রেখে বলল, নে নে, মদ গেল সব। কবরের নিচে মদ ছাড়া তো থাকতে অনেক কষ্ট হয়, তাই না? পরের বার আসার সময় একটা মাইয়া নিয়ে আসমো। কতদিন হইল ফরহাদ আর সুলেমান এলাহি মাইয়াগোর সঙ্গে শোয় না, এত কষ্ট নিতে পারতাসি না। জুনায়েদ এলাহি সুলেমানের কবর পেরিয়ে মমতাজের কবরের সামনে এসে দাঁড়ায়, তারপর কবরের সামনে ঢলে পড়ে কান্না করে, হাহাকার করে, মমতাজকে গালাগাল করে। এই স্বার্থপর মহিলা তাকে রেখে চলে গেছে বলেই তো জুনায়েদের এত কষ্ট। ছেলেমেয়েগুলোকে একা মানুষ করতে পারল না, মেয়েটা হারিয়ে গেল। জুনায়েদের এখন মরার কথা ভাবলে কষ্ট হয়, বউয়ের সামনে দাঁড়িয়ে এত সব জবাব দেওয়ার ভয়ে তার কষ্ট হয়। তুই থাকলে আমি বদলাতে পারতাম, কেউ থামায় নাই আমারে, তুই থামানোর আগেই চইলা গেলি। জুনায়েদ কাঁদতে কাঁদতে মমতাজের কবরের পাশেই শুয়ে পড়েন। সে বকবক করতে করতে হুঁশ হারানোর আগেই জোহান সেখানে উপস্থিত হয়। হুঁশ হারানো জুনায়েদকে তার বাড়ি নিয়ে যেতে হবে, তবে যাওয়ার সময় মায়ের কবরের মাটিগুলো সে হাত বুলিয়ে দেখল। বলল, মা, আমি কি ভালো হতে পারতাম না? ওরা আমায় ভালো হতে দেয়নি কেন? জোহান জুনায়েদের একই বুলি, তবে কারো বুলি স্ত্রীর জন্য, কারোটা মায়ের জন্য। সন্ধ্যায় চিত্রাকে নিয়ে একটা আশ্রমে যায় ফারাজ। সেখানে বছরে একবার এমন বড় করে অনুষ্ঠান করা হয়। ফারাজ সবার সাথে সময় কাটায়। চিত্রা একটা কাতান শাড়ি পরেছে আজ, গাঢ় সবুজ রঙের। ফারাজের গায়েও আজ একই রঙের একটা পাঞ্জাবি।
এখানেই চিত্রার সঙ্গে ফারাজ মণি নামক এক বৃদ্ধার পরিচয় করিয়ে দেন। ফারাজের বাসায় অনেক আগে এই মহিলা কাজ করত। তারপর বৃদ্ধাকে তার নিজের ছেলেমেয়ে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে এখানেই থাকেন। এই আশ্রমটা আগে সাফিয়া নামক এক নারী নাকি চালাতো। এখন ফারাজের আন্ডারে চলে। চিত্রা বৃদ্ধার সঙ্গে বসে গল্প করে। ঠিক করে তো উনি কথা বলতেও পারেন না, তবুও বললেন তার নাম লতামণি। লতামণি মায়া করে ভাঁজ পড়ে যাওয়া হাত দিয়ে চিত্রার গালে হাত দিয়ে আঙুল বুলিয়ে দিলেন। ফারাজকে বললেন, তোমার বউ কিন্তু ভারী সুন্দরী, ঠিক যেন আরেক সাফিয়াকে দেখছি। চিত্রা কথায় কথায় বুঝলেন এই সাফিয়া মহিলা আসলেই অনেক সুন্দরী। চিত্রার তাকে দেখতে ইচ্ছে করল, তবে ফারাজ জানালো সে কোথায় আছে তা কেউ জানে না, তবে যেখানে আছে হয়তো ভালোই আছে। চিত্রার খুব কষ্ট লাগলো। সে ফারাজকে নিয়ে কত নোংরা চিন্তাই না করলো। মনে করেছিল ফারাজের বুঝি অবৈধ সম্পর্ক আছে। আজকাল তো দুনিয়ায় লায়লা মামুনে ভরে গেছে, সন্দেহ না করলেও এখন সন্দেহ জন্মে যায়। তবে ফারাজ যে এত ভালো একটা কাজ করছে, আশ্রম চালাচ্ছে, সেটা একবার অন্তত বললেই হতো। বিয়ের পর কোনোদিনও তো বলল না। রাতে খাওয়া দাওয়া করে চিত্রার নড়চড় করতে মুশকিল হয়ে যাচ্ছিল। ফারাজকে বলতেই ফারাজ বলল, তাহলে একটু হাঁটাহাঁটি করি, খাবার হজম হয়ে যাবে বউ। চিত্রা রাজি হয়ে গেল। রাতের শহর নিস্তব্ধ হয়ে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো হালকা হলুদ আলো ছড়িয়ে দিয়েছে। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। চিত্রার ফারাজ পাশাপাশি হাঁটছে। হেঁটে চলার শব্দটাই তাদের মধ্যাকার একমাত্র উচ্চারণ এই নীরবতায়। হঠাৎ হালকা বাতাসে চিত্রার শাড়ির আঁচল উড়ে এসে বারবার ফারাজের মুখে লাগতে থাকে। সে ঠান্ডা গলায় বলল, তোমার এই আঁচলটা আমার সাথে ঝগড়া করতে চায় নাকি? চিত্রা হেসে চোখ ফেরায়। অচেনা বাতাসের দোষ, আমি কিছু করিনি। ফারাজ কিছু না বলে এগিয়ে গিয়ে খুব যত্ন করে তার আঁচলটা গুছিয়ে দেয় কাঁধে। চিত্রা তাকিয়ে থাকে স্থির হয়ে। ততক্ষণে বাতাস থেমে গেছে, শুধু দুজনের চোখ দুজনাতে থমকে গেছে। সবসময় এমন যত্ন করে গুছিয়ে দেবেন? চিত্রা নিচু গলায় জিজ্ঞেস করল। ফারাজ মৃদু হেসে বলল, যতদিন তোমার আঁচল আমার গায়ে এসে পড়বে ততদিন গুছিয়ে দেবই। চিত্রা কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। একটু পর সে বোঝে পাশে ফারাজ নেই। সে পেছনে তাকায়। ফারাজ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত গম্ভীরতা। কি হলো, থেমে গেলেন কেন? ফারাজ ধীরে এগিয়ে এসে চিত্রাকে নিজের দিকে টেনে নেয়। হালকা করে জড়িয়ে ধরে বলে, তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হয় একদিন তুমি হারিয়ে যাবে। তাই মাঝে মাঝে থেমে গিয়ে নিজেকে মনে করিয়ে দেই তুমি এখনও আছো, পাশেই আছো, থাকবে। চিত্রা তার বুকের কাছে মাথা রেখে বলল, আমি হারাবো না। যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমি থেকে যাব। ফারাজ চিত্রার ওষ্ঠে চুমু বুলিয়ে বলল, তুমি আঁচল ফেলে হাঁটো, আমি বিছিয়ে দেব বুক। তোমার ঠোঁটের পরশে লুকায়িত আমার না বলা সকল সুখ। সময় আরও গড়িয়ে যায়। চিত্রা হাঁটছে, কিন্তু গতি কমে গেছে। ফারাজ চিত্রার জুতার দিকে তাকায়। উঁচু জুতা পরলে তার পা ছিলে যায়, তাও পড়েছে। ফারাজ চিত্রাকে থামিয়ে নিচু হয়ে বসে বলল, জুতা খুলো দেখি। কেন? পা দাও চুপচাপ, আর শাড়িটা একটু তোলো। চিত্রা পা এগিয়ে দিয়ে শাড়ি একটুখানি উপরে তোলে। ফারাজ পায়ের থেকে জুতা খুলে হাতে নিয়ে বলে, এবার হাঁটো। আর পায়ে ব্যথা করলে বলবে কিন্তু, আমি কোলে নেওয়ার জন্য প্রস্তুত। চিত্রা লজ্জা ভরা চোখে মুচকি হেসে তাকালো ফারাজের দিকে। ফারাজ হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, তোমার কাছে তোমার স্বামী ফারাজ ইলাহি কেমন? ওই যে গুটি আমের সাথে লবণ, মরিচ আর সরিষার তেল মাখিয়ে খেতে যেমন লাগে। ফারাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর মৃদু হেসে বলে, তাহলে সাবধানে খেও, বেশি খেলে আবার আসক্ত হয়ে পড়বে। চিত্রা এক চিলতে হেসে বলল, হয়েই তো গেছি।
এখন ওষুধ নয়, আপনার ঠোঁটই আমার একমাত্র প্রতিকার। পাকা মেয়ে, যেটা বাংলায় বললে তার ইংরেজিটা বলতে পারবে। পাকিয়েছেন তো আপনি। ছি বউ, আমার নামে এমন অপবাদ দিতে পারলে তুমি। শাস্তি হিসেবে কিন্তু আগুন সুন্দরীর আগুন নিভিয়ে দেব। কি দিয়ে শুনতে চাও? বলুন। ফারাজ হিসিয়ে বলল, জল দিয়ে। জলের মধ্যে কিন্তু বহু তফাত আছে। সব জল দিয়ে তো আমার আগুন সুন্দরীর আগুন নেভানো সম্ভব নয়। অসভ্য একটা। তোমার প্রেমে আমি বেহায়া নির্লজ্জ, দুনিয়ার সবচেয়ে অসভ্য প্রেমিক পুরুষটাই হয়ে বেঁচে থাকতে চাই। একটা মোড় ঘুরতেই সামনে পড়ল স্টেশন। সেখানে ছোট্ট চায়ের দোকান খোলা। মানুষজন নেই, সব শূন্য। শুধু ধোয়া উঠছে কাগজের কাপ থেকে। ফারাজ একটা চায়ের কাপ নেয়, তারপর চিত্রার দিকে বাড়িয়ে দেয়। আজ ভাগ করে খাই। চিত্রা কাপে চুমুক বসিয়ে কাপটা ফারাজের দিকে এগিয়ে দেয়। চিত্রার ঠোঁটের গোলাপি লিপস্টিকের যেখানে আবছা দাগ লেগে আছে, ফারাজ ঠিক সেখান থেকেই চুমুক দেয়। তারপর পুনরায় এগিয়ে দেয় কাপটা চিত্রার দিকে। চিত্রা হালকা হেসে চায়ের কাপ নেয়। দুজনে বসে পড়ে স্টেশনের বেঞ্চেতে, হাত ধরে কাঁধে কাঁধ রেখে। এক কাপ চা, দুজনের ঠোঁট। চুমুকের মধ্যে লুকিয়ে থাকে না বলা কত অনুভব। হঠাৎ দূর থেকে একটা ট্রেন ছুটে আসে। হুইসেলের শব্দ পুরো এলাকা কাঁপিয়ে তোলে। ফারাজ চায়ের কাপ নামিয়ে চিত্রার দিকে তাকায়। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তার ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঠোঁটে। ট্রেনের হুইসেল চুমুকের শব্দকে ঢেকে দেয়। শব্দ থেমে গেলে ফারাজের দীর্ঘ পরশ ধীরে ধীরে থেমে যায়। সে লজ্জায় রাঙা হয়ে যাওয়া চিত্রার দিকে তাকিয়ে বলল, তোমার ঠোঁট ছুঁয়ে বুঝলাম ভালোবাসার শব্দে নয়, সংবেদনে বোঝা যায়। আসছে 20 অক্টোবর ফারাজ এলাহির জন্মদিন। এই বছর 31-এ পা দিবে। চিত্রা নিজের জন্মদিনে কখনোই গিফট পায়নি। পাবে কেমন করে? তার তেমন বন্ধু ছিল না। যাও জানুয়ারির দিকে কয়েকটা জুটত, ডিসেম্বরের 31 তারিখ আসার আগেই সব সম্পর্ক নষ্ট হয়ে যেত। একবার চিত্রার মুনমুন নামক একটা বান্ধবী হয়েছিল। তার সাথে ছিল গলায় গলায় খাতির। মেয়েটার জন্মদিন মার্চে ছিল। এপ্রিলেই বন্ধুত্ব হলো। সেইবার সোহাগের থেকে টাকা নিয়ে মেয়েটিকে চেরি হিসাব গিফট করেছিল চিত্রা। খুব আশায় ছিল ডিসেম্বরে এবার কেউ তো তাকে গিফট দেবে। ও মা, জুন আসতে না আসতেই বিরাট একটা ঝগড়া বেঁধে দুজনে আলাদা হয়ে গেল। শেষে ডিসেম্বরে আর কিছুই পাওয়া হলো না। সেই হিজাবের টাকাটা জলে চলে গেছে ভাবলেই মনটা চায় নিজের গালে দুটো চড় কষতে। চিত্রাকে যদি কেউ কোটি টাকা দিয়েও দেয়, তবুই হিজাবের 250 টাকার কথা কভু ভুলতে পারবে না। বাড়িতে এসে চিত্রা সরাসরি রুমে চলে যায়। ফারাজের বিদেশে একটু ঝামেলা হচ্ছে। তার কিছুদিনের মাঝেই ইতালি যাওয়াটা জরুরি। কিন্তু এখানে সে চিত্রাকে একা ফেলে কি করে যাবে? সোহান পালোয়ান এখন আর কোনো ঝামেলা করছে না, কিংবা বাকিরাও করছে না। এখন যে যার কাজে। চিত্রাও স্বাভাবিক। তবে এত স্বাভাবিকের মধ্যেই ভেজাল লুকিয়ে থাকে। ফারাজ অভ্রকে এতগুলো কল করার পরে ধরল, এই ব্যাটা হচ্ছে তার বইয়ের পরে দুনিয়ায় সবচেয়ে ছোট লোক। ফারাজ অভ্রের নাম্বারটা এডিট করে 2 নাম্বার ছোট লোক দিয়ে সেভ করল। আহ, একটু শান্তি শান্তি লাগছে এখন। সে পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে অভ্রর রুমের দিকে যায়। নক করবে কি করবে না ভেবেই ঢুকে পড়ল। নক করার মতো সময়ও ফারাজ এলাহির নেই। ভেতরে ঢুকতেই তার চোখ ছানা বড়া। চেয়ারের সঙ্গে অভ্র হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, হাফ প্যান্ট পরা। গায়ে কোনো জামা নেই, আয়শার হাতে একটা লাঠি। অদ্ভুত দেখতে। সে দাঁড়িয়ে আছে অভ্রর ঠিক সামনেই। এসব দেখে ফারাজ নিজেই দ্বিধায় পড়ে যায় কি বলবে। ফারাজের মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো নক করে না আসায় লজ্জাবোধ করছে। কিন্তু পরক্ষণেই ফোনটা বের করে একটা ছবি তুলে বলল, কালকের পত্রিকার ব্রেকিং নিউজ কি হবে জানিস? কুদ্দুসের বাপ দরজা খুলে হাফ প্যান্ট পরে কালামাইর খাচ্ছে বইয়ের কাছে। বলেই ফারাজ নিজের রুমের দিকে বাঁক নেয়। অভ্র যে উঠে গিয়ে ফারাজকে আটকাবে তার উপায় কই? মুখে তার টেপ মারা, হাত পা বাঁধা।
এটা তার বউ নাকি নেংটি ইঁদুর। ফারাজ রুমে গিয়ে দেখল চিত্রা বিছানায় শুয়ে আছে। এই মেয়েটা তো নোংরা কেন ফারাজ জানে না। হঠাৎ ফারাজ কি একটা ভেবে বলল, আসো তোমাকে বায়োলজি ক্লাস করাই। কোন চ্যাপ্টারের সমস্যা? চিত্রা চোখ না খুলেই গম্ভীর গলায় বলল, আপনি কি ভুলে গেছেন আমি কমার্সের ছাত্রী, আর নিজেও তো অ্যাকাউন্টিং নিয়ে পড়েছেন। সুইটহার্ট, পুরুষ মানুষ জন্ম থেকেই বায়োলজি বিদ্যা অর্জন করে আসে, শিখতে তো হয় মেয়ে মানুষের। দেখো, ভয়ের কিছু নেই, আমি আস্তে আস্তে সহজ ভাষায় সহজ কৌশলে তোমায় শেখাবো। চিত্রা মুখ ভেঙচি কেটে বলল, আর আমি জোরে জোরে কঠিন ভাষায় আপনাকে পিটুনি দিয়ে এই ঘর থেকে তাড়াবো। যান, গিয়ে গোসল করে এসে ঘুমান। বেশি ঢং করেন ছোট লোক কোথাকার। ফারাজ টেনে চিত্রাকে বিছানা থেকে উঠিয়ে শাওয়ার নিতে গেল। বউ তার ডিগ্রি অর্জন করা বজ্জাত হয়ে যাচ্ছে। না না, একে একটা বাচ্চা ধরি এবার থামাতে হবে। বাচ্চা থাকলে এমন ভণ্ডামি করার সময় পাবে না। কিছুক্ষণ পর চিত্রা ভেজা চুলে বেরিয়ে আসে। ফারাজ রুমে এসে সবেমাত্র ট্রাউজারটা পরেছে। ঘরে তখন শুধু বিছানার পাশে ছোট্ট টেবিল ল্যাম্পের আলো জ্বলছে। চিত্রা ধীরে ধীরে বিছানায় এসে বসে, তোয়ালে দিয়ে চুল মোছার চেষ্টা করে। ফারাজ পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে। দাও, আমি দেই। চিত্রা কিছু না বলে তোয়ালেটা এগিয়ে দেয়। ফারাজ আস্তে আস্তে তার ভেজা চুল মুছতে থাকে। সেই মুহূর্তটা এতটাই নরম যে সময় যেন এক ফোঁটা হয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি কিভাবে পারেন এতটা ভালোবাসতে? আমি তো কখনো নিখুঁত ছিলাম না। তোমার খুঁতগুলোর মধ্যেই আমার ভালোবাসা লুকিয়ে আছে, আর ত্রুটির ভেতরেই আমার পূর্ণতা। ভালো না বেশে থাকি কি করে বিবি যান? চুল মোছা শেষ হলে ফারাজ তার কপালে আলতো চুমু দিয়ে বলে, জানো, তোমায় কাছে পেলে আমার সব পাওয়া হয়ে যায়। এমনকি পৃথিবীও আমার কাছে ছোট লাগে তখন। তাহলে আমায় হারালে আপনার পৃথিবীটা কি ফাঁকা হয়ে যাবে? হারানোর কথা বলো না, আমি তো হারানোর আগে হারিয়ে যাই তোমায় ভাবতে ভাবতেই। চিত্রা চোখ নামিয়ে বলে, আপনি সব সময় এমন বলেন, কিন্তু একদিন যদি আমি হারিয়ে যাই? ফারাজ থেমে যায়। তার চোখের গভীরতা কেমন যেন ভারী হয়ে ওঠে। তুমি হারিয়ে গেলে আমি খুঁজে খুঁজে বাঁচব, আর না পেলে হয়তো নিজেই হারিয়ে যাব। আচ্ছা, আপনি বাকি প্রেমিকদের মতো আমায় নিয়ে গান লেখেন না কেন? প্রেমিকরা তো প্রেমিকার জন্য গান উৎসর্গ করে। তোমায় নিয়ে আমি গান লিখি না, কারণ আমার হৃৎপিণ্ডটাই তো একটা চলন্ত কবিতা, যার প্রতিটা ছন্দে শুধু তুমিই আছো। তাই আমার উৎসর্গের প্রয়োজন নেই। আপনি যদি কখনো আমাকে ছেড়ে কাউকে ভালোবাসেন, এত কথা বলেও। ফারাজ চিত্রার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার নামের নিচে অন্য কারো নাম আসে না, আসবেও না, এমনকি ভুলেও না। এই হৃদয়টা জুড়ে একটা খাতা, যেখানে একটাই নাম লেখা, মিসেস চিত্রাঙ্গনা। চিত্রা এবার চুপ করে তার দিকে তাকায়, মুখের দিকে নয়, চোখে। সেই চাহনি অনেক কিছুই বলে দেয়, যা ভাষা দিয়ে বলাও যায় না। ঘরের আলো নিভে গেল। সেই নিভে যাওয়া আলোতে রয়ে গেল কেবল চিত্ররাজের ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে অভ্রর ফারাজের কাছে যেতে ইচ্ছে করল না। কাল কি না কি ভাবল সে। অভ্রর কালকের কথা মনে পড়ে যায়। সন্ধ্যায় সে একটু ঘুমিয়েছিল। স্বপ্নে দেখল 4টা বউ তাদের সঙ্গে সেই রকম ঝাঁকানাকা একটা নাচ দিচ্ছে অভ্র। ও মা! আচমকা দেখল আয়শা ঝাড়ু নিয়ে চেঁচিয়ে তেড়ে আসছে তার দিকে। সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল, তাও আবার আয়শার চেঁচানি শুনে। অভ্র এক লাফে উঠে বসতেই আয়শা জিজ্ঞেস করল, ঘুমের মধ্যে হাসছিলে কেন সরকার ভাই? অভ্র এত করে কথা লুকানোর চেষ্টা করল, কিন্তু এই ঘরণী তার পেটের থেকে কথা বের করেই ছাড়ল। তারপর আর কি? কতক্ষণ নিজের গালির বিদ্যা অভ্রর উপর ঢেলে শুরু করল বিশেষ পানিশমেন্ট দেওয়া। গুন্ডি মহিলা লজ্জাশীল অভ্রর জামা কাপড় খুলে নিয়ে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে চুল ধরে টেনে দিল। লাঠি দিয়ে খোঁচা মারার আগেই তো ফারাজ চলে এলো। যদিও এসে ভালোই করেছে,
ভালোই হয়েছে শাকচুন্নি ঘরনিটা দরজার ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিল। আল্লাহ উচিত বিচার করেছে। তবে এখন সে নিজে তো ফারাজের সামনে দাঁড়াতেই পারবে না। আর অভ্রর তো কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মরার অবস্থা। অভ্র তাই ঠিক করলো আজ সকাল সকালই সে কেটে পড়বে। আগে এমন সকাল সকালে এই বাড়ির 14 গোষ্ঠীরা জেগে উঠত, রান্না বান্না করত। এখন সবার ঢং বেড়েছে। রান্নাঘরের সামনে দিয়ে অভ্রর যাওয়ার সময় একটা শব্দ কানে এসে ধাক্কা খেল। ওমা, ভূত নাকি? যদি ওই ভূত তার বইয়ের মতো বজ্জাত হতে পারবে না। অভ্র চলে যাওয়ার জন্য পা বাড়ালে কিচিরমিচির শব্দ হয়, কিংবা ওই যে কেউ কিছু খাচ্ছে এমন কিছু। ভয় ভয় করে অভ্রর। তবে মনকে শক্ত করে এবার ঠিক করলো একবার দেখেই আসবে রান্নাঘরে কে। অভ্র ফোনের ফ্ল্যাশ অন করে রান্নাঘরের দিকে পা বাড়ায়। 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করতেই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কিচেন টপে চিত্রা বসে আছে, তার কোমর আঁকড়ে ধরে আছে ফারাজ। এত কাছাকাছি! ওমা, এরা এমন সময় এত কাছাকাছি এখানে কি করছে? অভ্রকে দেখে চিত্রা ফারাজকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ফারাজ বোকাশোকা মুখ নিয়ে অভ্রকে কিছু বলতে যাবে, তার আগেই অভ্র বলল, নিউজ পেপারে আজকে একটা চরম খবর ছাপবে। চিত্ররাজ সকাল সকাল কিচেনে উহু উহু কট বলেই অভ্র বাহিরের দিকে দেয় এক দৌড়। আর ফারাজ, সে তো অভ্রর পেছনে ছোটে। বিকেলে মোহনার শরীর অসুস্থ হয়ে যায়। রোশান তাকে নিয়ে হাসপাতালে যায়। গিয়ে মোহনার বিষয়ে যখন জানতে পারল তখন ভেতরটা চিড়ে যাচ্ছিল। এ কী করে হলো? মোহনা সহ নিজের জীবনটাও শেষ করে দিল। এই মুখ নিয়ে এখন সে কি করে মোহনার সামনে গিয়ে দাঁড়াবে? হাসপাতালের করিডোরে বসেছিল রোশান। ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে যখন বলল, এবার আপনি ভেতরে যেতে পারেন স্যার। রোশান কথা না বলে 1 পা 2 পা করে ভেতরে চলেই গেল। ডাক্তার তার হাতে রিপোর্ট দিল। মোহনা দ্বিধায় রোশানের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, ভয় হচ্ছে তার। কারণ সে জানে রোশান এখন নিজেকে দোষারোপ করবে, অথচ ভুল তো তারই। রিপোর্টটা দেখার পর রোশান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর মোহনার পাশে রিপোর্ট রেখে বলল, তোমার এত কষ্ট হচ্ছিল এতগুলো দিন, একবার বললে না কেন? একটুকুই তো। তোমাকে যেই যন্ত্রণা দিয়েছি তার চেয়ে কমই ছিল। এভাবে কেন বলতাছো? আমারে একটা বার বলতা। আমার জন্য তোমাকে না জানি আরও কত কি সহ্য করতে হয়েছে। মোহনা চুপ করে রইল। তারপর বলল, তুমি আরেকটা বিয়ে করতে পারবে? আমার তো বাচ্চা হবে না। তুমি তো বাচ্চার বাবা হওয়ার ডিজার্ভ করো। পাগল হইছ মোহনা? তোমার গায়ের গন্ধ ছাড়া এই রোশানের সকাল শুরু হইতে চায় না, আর তুমি বলতাছো আরেকটা বিয়ে করতাম? পৃথিবীর অসম্ভবতম কাজ। অসম্ভবকে আমার জন্য কি সম্ভব করা যায় না রোশান এলাহি? তা করার প্রয়োজন নাই। কেন? রোশান রিপোর্টটা মোহনাকে দেখায়। সেখানে স্পষ্ট লেখা আছে মোহনা মা হতে পারবে। আগের ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছে। আসলে শেষবার বাচ্চা নষ্ট হওয়ায় একটু সমস্যা দেখা দিয়েছিল। তাছাড়া প্রস্রাবে ইনফেকশন থেকেই মূলত পেট ব্যথা। অথচ একটা ভুল চিকিৎসা তো তাদের সব সিদ্ধান্তই শেষ করে দিতে বসেছিল। ডাক্তারের চেম্বার খুললেই হয় না, আগে যোগ্য ডাক্তার হওয়া লাগে। মোহনার চোখে জল চলে আসে। তাহলে তাদের আর কোনো কষ্ট নেই। তারাও সম্পূর্ণ একটা পরিবার হতে পারবে। রোশান হাত এগিয়ে দিতেই মোহনা তার হাত দুটো শক্ত করে ধরে। দুজনের চোখেই জল, তবে এই জল সুখের। রোশান মোহনার গালে কপালে চুমু খায়, হাতে চুমু খায়। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে রাজনের নামটা দেখা মাত্রই মুখটা কালো হয়ে যায়। রোশান একবার মোহনার দিকে তাকায়, তারপর আস্তে করে ফোনটা তুলে কানে ধরল। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে রাজনের কর্কশ কণ্ঠ ভেসে আসলো, কিরে জানোয়ার, তুই কি রসের ভালোবাসা রাইখা কাজে আসবি, নাকি আমার অন্য পদ্ধতি দেখতে হইব? আজ চিত্রার বিয়ে 7 মাস পূর্ণ হলো।
সকাল থেকে ফারাজের জন্য কত কিছু রান্না করছে, সাথে একটা সারপ্রাইজও পরিকল্পনা করেছে। তবুও ফারাজ কাজে যাওয়ার আগে পর্যন্ত চিত্রা বারবার ব্যাকুল হয়ে তার দিকে তাকিয়েছে। কিন্তু স্বামীটা একবারও 7 মাসের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানায়নি। ভুলে গেছে কি? না, সে তো ভুলে যাওয়ার মানুষ নয়। চিত্রা আজকে মরিয়মের বাড়িতে যাবে, ওর পরিবারের সঙ্গে দেখা করবে, সেখান থেকে একটা রিসোর্টে যাবে, তারপর কল করে আসতে বলবে ফারাজকে সেখানে। চিত্রা সেখানেই ফারাজের জন্য সারপ্রাইজ পরিকল্পনা করেছে। কেবলমাত্র সেই কথা জানে আয়েশা, সেই তো কত সাহায্য করল। চিত্রা তৈরি হয়ে নেয়। চিত্রা ডার্ক মেরুন রঙের একটা শাড়ি পরে ঝটপট তৈরি হয়। আজকে যতটা সুন্দর করে সাজা যায় ততটা সুন্দর করে সেজেছে। স্বর্ণের গহনায় শরীর চকচক করছে। চুলগুলো ছেড়ে ফারাজের দেওয়া নাকফুলটা পরে আয়শাকে বলল, আমি ওই দিন মরিয়মের মাকে কথা দিয়েছিলাম একবার দেখা করব। আজ তো যাওয়ার পথে সেই দিক থেকে ঘুরে যাব। জানিস তো, কয়দিন পর বিদেশে চলে গেলে আর কবে ফেরা হবে জানি না। আয়শার মনটা যেন কেমন কেমন করছে। সে চিত্রাকে বলল, বাড়ির গাড়ি নিয়ে যাও। না, ড্রাইভারগুলোকে চিনিস না, একেবারে ফারাজ ভক্ত। দেখা যাবে ফারাজকে সব বলে দিয়েছে। বজ্র ভাই তো রুমেই আছে, ওনাকে ডাক দেই। না, সে ঘুমাক, তুই চিন্তা করিস না তো। চিত্রা তালুকদারকে তুই কি মনে করিস রে? আমি ঠিক সামলে নেব। আর তেপান্তরে তো যাচ্ছি না। চিত্রা রিকশা থেকে সরাসরি নামলো মরিয়মদের বাড়ির সামনে। এদিকটা এত নিরিবিলি, রাস্তায় অটো রিকশা কিছুই যে নেই। আগে জানলই রিকশাওয়ালা মামাকে এখানে অপেক্ষা করতে বলতো। চিত্রা মরিয়মের কবরটা দূর থেকে দেখে তার মায়ের সঙ্গে কথা বলে আসে। কিছু টাকাও দেয়। মরিয়ম থাকলেও হয়তো দিত, এখন তো আর সে নেই। বাসা থেকে বের হয়ে চিত্রাকে মেইন রোডে উঠতে হবে। তবে এদিকটা এত শুনশান, দুই দিকে জঙ্গল, মাছের প্রজেক্টও আছে, তবে তুলনামূলক মানুষ নাই বললেই চলে। আচ্ছা, একটুই তো, কষ্ট করে না হয় বাকিটা পথ পার করে দেওয়া যাবে। চিত্রা একা মনে হাঁটতে থাকলো জঙ্গলের পাশে রাস্তা ধরে। হঠাৎই মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। চিত্রার কেমন যেন ভয় ভয় করল। সে তবুও হেঁটে চলল, পেছন ফিরে তাকালো না। তবে একটা সময় মনে হলো কেউ পায়ের সঙ্গে তাল মিলিয়ে তাকে অনুসরণ করছে। সে থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে, আবার সে হাঁটলে সেই শব্দের বেগ বৃদ্ধি পাচ্ছে। চিত্রার তবুও পেছন ফেরার সাহস হলো না। এই মুহূর্তে যেন সে ওই কুসংস্কারটাকেই বিশ্বাস করে নিল, পেছন ফিরে তাকালেই বিপদ হয়। তবে হঠাৎ করেই এবার কানে এলো একটা পরিচিত কণ্ঠ। কেউ তার নাম ধরে ডাকল, চিত্রাঙ্গনা। অন্ধকার রুম, ভাঙা একটা বাড়ি। সন্ধ্যার সেই মৌসুমে ধুলো জমা ঘরের একপাশে দেয়ালের গায়ে ঠেস দিয়ে পড়ে আছে চিত্রা। চিত্রার হাত পা রশি দিয়ে বাঁধা, ক্লান্ত শরীর নিয়ে চিত্রা পড়ে আছে। মুখটা কাপড় দিয়ে পেঁচানো। চিত্রার সামনের চেয়ারে বসে আছে কেউ একজন। চিত্রা ভালো করে দেখতে পাচ্ছে না, তার চোখ মেলতেও কষ্ট হচ্ছে। তবুও চিত্রা চেয়ে দেখলো একটা পুরুষ মানুষকে। তার চেনা জানা একজন পুরুষ মানুষ, ওই যে জোহান এলাহি। সেই জোহান এলাহি তো। জোহান উঠে প্রথমে চিত্রার মুখে পেঁচানো কাপড়টা খুলে ফেলল। বাতাসে ধুলোর সাথে মিশে যায় চিত্রার গলা দিয়ে বেরিয়ে আসা কাশির দমক। পানি খাওয়ার জন্য সে ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথার বদলে শুধু কান্নায় ভেঙে পড়ে। জোহান চিত্রার মুখটা 2 হাতে চেপে ধরল। ঠোঁট কামড়ে ওর মুখে এক চড় বসিয়ে দিল। মাথাটা ঠোকর খেয়ে মেঝেতে লেগে যায়। চিত্রার ঠোঁটের কোণা ফেটে রক্ত গড়িয়ে পড়ে ধুলোর উপর। আজ নয়তো কাল তো মরণ আমার হাতেই ছিল। ফারাজ এলাহিকে অনেক ভালোবাসিস তাই না? এমন ভালোবাসা দেখানো মেয়ে মানুষগুলোকেই সহ্য হয় না আমার। তোরা আজকে এত ভালোবাসা দিয়ে কালকে বেইমানি করিস, পরে সেই বেইমানির মাসুল দিতে হয় পুরুষ মানুষদের।
আমি জোহান চাই না যে যন্ত্রণা আমি জোহান ভোগ করেছি তা দুনিয়ার আর কোনো পুরুষ ভোগ করুক। তাই আমি ওইসব নারীদের এক এক করে যন্ত্রণা দিয়ে খুন করব, যারা বেশি ভালোবাসা দেখায়। দুনিয়ার বুকে দ্বিতীয় লাবণ্যকে জন্মাতে দেব না আমি, জোহান বলে উঠে দাঁড়ায়। চিত্রা কথার মানে বুঝতে পারছে না। কেবল তার চোখের সামনে ফারাজ এলাহির মুখটা ভাসছে। সে কোথায়, কেন তাকে বাঁচাতে আসেনি? আর জোহান, সে এসব কি বলছে? কোন কারণে চিত্রাকে এতটা কষ্ট দেওয়া তার? কি সেই কারণ? আর এই ভালোবাসা, হত্যা, লাবণ্যের সাথে চিত্রার কি সম্পর্ক? জোহান চিত্রার দিকে তাকায়। অনেক দিন ধরেই সে ওৎ পেতে বসেছিল। শেষমেশ সেই সুযোগ এলো। আজকে একে কিছুতেই ছাড়বে না। পাশেই নদী, টুকরো করে ভাসিয়ে দেবে। অনেক হয়েছে একে সহ্য করা। নারীরা বেঈমান হয়, তা না হলে মা, লাবণ্য, শেষে বোন নীরু সবাই ছেড়ে যেতে পারে? জোহান রামদা হাতে তুলে নেয়। ধারালো রামদা হাতে চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রার মাথা বরাবর কোপ বসানোর আগেই পিস্তল থেকে বেরিয়ে আসা পরপর 3টে গুলি তার মস্তিষ্ক ভেদ করে গেল। মগজ ছিটকে বেরিয়ে চিত্রার গায়ের উপর পড়ল। চিত্রা কিছু বোঝার আগে জোহান রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ল। চিত্রার ঠিক সামনেই জোহান পড়ে যায়। চিত্রা কেবল আতঙ্কে লাশের দিকে চেয়ে রইল। গুলিকে করল দেখার আগেই জোহানের হাত থেকে পড়ে যাওয়া রামদা কেউ একজন হাতে তুলে নিল। চিত্রা এবার ঢোক গিলেই তাকালো সেই ব্যক্তির দিকে। ফারাজ এলাহি। তার উত্তাল সমুদ্রের এমন রূপ। ফারাজ একটাও কথা না বলে গুটিয়ে যাওয়া চোখে চিত্রার দিকে তাকায়। রামদা হাতে নিঃশব্দে এগিয়ে গিয়ে চিত্রার হাত পায়ের বাঁধন কেটে দিল। রশিগুলো কেটে গেলে সে চিত্রাকে একপাশে ধূলিধূসর কোণে ঠেলে সরালো। চিত্রা স্তব্ধ, দৃষ্টিতে বিস্ময়ের আতঙ্ক। তার ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফারাজকে সে চিনতে পারছে না। এ যেন আর সেই মানুষটা নয় যার হাত ধরে সে নিজের সমস্ত ভয়কে ভুলে যেত। এ তো এখন নিজেই ভয়ের আস্ত কারিগর। ভাগ্যিস ঠিক সময়ে এখানে পৌঁছাতে পেরেছে, না হলে আজ কি হয়ে যেত ফারাজ ভাবতে পারছে না। ফারাজ আজকে চিত্রার জন্য একটু অন্যরকম পরিকল্পনা করেছিল। ফারাজ আজকের দিনের কথা কি করে ভুলতে পারে? বাসায় জলদি ফিরেছিল আজকে সে, চিত্রাকে নিয়ে বেরুবে বলে। সেখানে গিয়ে আয়শার কাছে জানতে পারল মরিয়মের বাসায় গিয়েছে। একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছিল। সময় মতো নাকি ফারাজকে কল দেওয়ার কথাও ছিল। কই, কল তো এলো না। মরিয়মের বাসা থেকে শুরু করে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজেছে ফারাজ চিত্রাকে। কেবল না, সঙ্গে বজ্র আর অভ্র ছিল। শেষে মনে পড়ল কিছুদিন আগেই তো চিত্রার ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের ব্যবস্থা করেছিল সে। যদিও চিত্রা সবখানে ফোন নিয়ে যায় না, তবে আজ নিয়েছে। লাস্ট লোকেশন নদীর ঘাটে পেয়েছিল, সেখান থেকেই সব বন্ধ। মাথা কাজ করছিল না ফারাজের, তবে কেন জানি মনে হচ্ছিল খুব কাছেই আছে চিত্রা। হঠাৎ নদীর পাড়ের ভাঙা পুরনো বাড়িটার দিকে নজর গেল। বাড়িটা ভাঙা হলেও সেখানে পাপের অন্ত নেই। একবার সেখানে গিয়ে দেখবে কি? যদিও ওইখানে কেউ যায় না, মাঝে মাঝে নেশাপানি করে ছেলেপেলেরা। বজ্র আর অভ্র তখন বাইরেই ছিল, আশপাশটায় খুঁজছিল। ফারাজ সেই কবেই বইয়ের খাতিরে অস্ত্র ছেড়ে দিয়েছিল। আজ বজ্র নিজ হাতেই তার হাতে অস্ত্র তুলে দিয়ে বলল, ভালোর জন্য ফারাজ এলাহির খারাপ হওয়া দোষের নয়। এই দুনিয়ায় ভালো কিছু করতে হলে যতটা খারাপ হওয়া লাগে হবে, যদিও আমাদের হাত রক্তাক্ত। ফারাজ তখন পিস্তলের দিকে একবার চাইল, তাকিয়ে রইল। নেবে কি নেবে না করেও তুলে নিল। দুনিয়া বোধহয় চায় না ফারাজ এলাহির রক্তের খেলা এভাবে বন্ধ হয়ে যাক। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে এলো। গায়ের ছাইরঙা ব্লেজারটা খুলে ধপ করে মাটিতে ফেলে দিল। রামদাস শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে সে এগিয়ে গেল মৃতপ্রায় জোহানের দিকে। জোহানের চোখ দিয়ে জানটা তখন বেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার চোখের সামনে বহু স্মৃতি ভেসে উঠছে।
এই যে ভাইয়ের হাতে নিঃশ্বাস ছাড়া, এত এত পাপ সবই মৃত্যুর 7 সেকেন্ডে মস্তিষ্কে গভীরভাবে নাড়া দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে লাবণ্যের মুখ। তার জন্যই তো জোহান এত খুন করল। ওই মেয়েটা তার জীবনে এলো বলেই জোহানের জীবনটা আজকে এভাবে শেষ হলো। মা বোধহয় জোহানকে নিতে এসেছে। আফসোস বাবাকে শেষ বিদায় দেওয়া হলো না। নীরুর ব্যর্থ ভাই হিসেবে সে চলে যাচ্ছে ওপারে। জোহান ঢলে পড়ে, চোখ দুটো দিয়ে দম যায়। ফারাজ পিস্তলটা ফেলে দিয়েছে। ফারাজ এক হাতে জোহানের মাথার চুলগুলো মুঠো করে ধরল, অন্য হাতে রামদা তুলে হুঙ্কার ছাড়ল, জানোয়ারের বাচ্চা, তোর কলিজা কত বড় আমার বউয়ের গায়ে হাত তুলিস। ফারাজ আর একটাও কথা বলল না। ঘেমে সে একাকার। সাদার শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে। ফারাজ একের পর এক কোপ জোহানের গায়ে বসিয়ে দেয়। শরীর ছিন্ন ভিন্ন হয়ে খণ্ড খণ্ড হয়ে যায়। সাদা শার্ট রক্তে রঞ্জিত হয়। মুখমণ্ডল ছেয়ে যায় রক্তের আভাসে। সেই রক্তের ছিটা যখন চিত্রার গায়ের উপর এসে পড়ে, তার তখন শরীর হিম হয়ে আসে। ফারাজ নরপশুর মতো রামদা অনবরত চালাচ্ছে। হাড়গোড় ছিটকে ঘর ভরে গেছে। চিত্রার মেরুন রঙের শাড়ির রংটার কারণে কেমন যেন তাকেও রক্ত জবার মতো লাগছে। এই যে গায়ে ছিটকে আসা মানুষের শরীরে রক্ত, হাড় এসব তার গায়ে লাগছে, তাও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। চোখের সামনে তার স্বামী কি ভয়ানক কাজ করছে। একটা মানুষকে কোপাতে কোপাতে শরীর মুখ থেতলে আলাদা করে দিয়েছে। ফারাজের হুঁশ জ্ঞান নেই। সে অনবরত গালাগাল দিয়ে পশুর মতো হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে। অভ্র আর বজ্র দৌড়ে ততক্ষণে ভেতরে আসে। এসেই অভ্র ফারাজকে আটকায়। ফারাজ অভ্রকে ধাক্কা দিয়ে বারবার সামনে থেকে সরিয়ে দিচ্ছে। অভ্র একবার চিত্রার দিকে তাকায়, তারপর বলল, ভাই থামেন, ভাই আপনি ভাবির কাছে যান, তাকে সামলান। ফারাজ অভ্রকে পুনরায় ধাক্কা দিয়ে বলল, অভ্র তুই আমাকে ছাড়। ওর সাহস কী করে হয় আমার বউয়ের গায়ে হাত তোলার, ওকে স্পর্শ করার? ওর কলিজা বের করব আমি, ওর কলিজা চাই আমার। ভাই ও মৃত, আপনি ভাবির কাছে যান, তাকে সামলান। ভাই। অভ্র চেঁচিয়ে উঠতেই ফারাজের হুঁশ ফিরল। তার শরীরে একটা ঝাঁকুনি দিল। চিত্রার ভয়ার্ত মুখের দিকে তাকাতেই হাত থেকে রামদা মাটিতে পড়ে শব্দ হলো। ফারাজ চিত্রার কাছে যেতেই চিত্রা ভয়ে পিছিয়ে যায়। ফারাজের তা দেখে দম বন্ধ হয়ে এলো। রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে এ কী করে দিল সে। তার চিত্রা তাকে ভয় পাচ্ছে। ফারাজ আবার চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রা চলো, বাসায় চলো। ফারাজ চিত্রাকে স্পর্শ করতে গেলেই চিত্রা ভয়ার্ত গলায় বলল, ছোবেন না আপনি আমাকে, আপনার হাতে রক্ত লেগে আছে, খুনি আপনি, ধরবেন না আমাকে। চিত্রার বলা শব্দগুলো শুনে মনে হলো কেউ তার বুকে ছুরি চালাচ্ছে। দেখো চিত্রা, তুমি কিছুই দেখোনি, সব কল্পনা, তোমার ভ্রম এসব। কল্পনা বলছেন? চিত্রা হু হু করে কেঁদে উঠল। ফারাজ একবার বলুন আপনি খুন করেননি? আপনি আমার ফারাজ এলাহি, যে কখনো এসব করতে পারে না। বলুন ফারাজ, বলুন না। চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? ফারাজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সেই পরিস্থিতিতে কি করবে? এমনটা কেন হলো? কয়দিন পর তো তাদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। সব তো স্বাভাবিক চলছিল। তাহলে কেন এমনটা হলো? এসব হওয়া কি অনেক জরুরি ছিল? না হলে কি খুব ক্ষতি হতো? ফারাজ সত্যি করে বলুন আপনি কে? আপনি কে ফারাজ? কি লুকিয়েছেন আপনি আমার কাছ থেকে? আমার ফারাজ তো কখনো এত খারাপ হতে পারে না। আপনি কে বলুন, বলুন প্লিজ। চিত্রার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। ফারাজের বুকটা মোচড় দিচ্ছে। এই দিনটা নিয়ে সে ভয় পাচ্ছিল। চিত্রা উঠে এসে ফারাজের রক্তাক্ত কলার খামচে ধরে কান্না জর্জরিত কণ্ঠে বলল, জবাব দিন ফারাজ, চুপ করে থাকবেন না। আপনি আমায় ঠকিয়েছেন ফারাজ,
আপনি আমায় শেষ করে দিয়েছেন। চিত্রা ক্লান্ত হাতে অঝরে ফারাজের বুকে কিলঘুষি মারতে থাকে। ফারাজ নিচের দিকে চেয়ে আছে রক্তাক্ত হাতের দিকে। হারানোর ভয়ে দগ্ধ হচ্ছে সে। ফারাজ শেষবারের মতো একটা নিঃশ্বাস ছেড়ে অভ্র আর বজ্রের দিকে তাকালো। তারা ইশারা বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল। লাশের সঙ্গে পড়ে রইল চিত্ররাজ। ফারাজ এবার চিত্রার চোখের দিকে অনুতপ্ত হয়ে তাকালো। ভয় করছে চোখের দিকে তাকাতে। আপনি ফারাজ মিথ্যা বলে ধ্বংস ডেকে আনবেন না। মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবেন ফারাজ। ফারাজ একটা ভারী নিঃশ্বাস ছাড়ল। কি করে বউকে বলবে সে? আমি তো সেইবারই ধ্বংস হয়ে গিয়েছিলাম, যখন তোমার মারাত্মক চোখ দুইখানা আমার চোখে স্থির হয়েছিল। ফারাজ উঠে দাঁড়ালো, ধীর গলায় বলল, জানতে চাও তোমার স্বামী ফারাজ এলাহি কে? সাল 2000। এলাহিবাড়ির অন্দরমহলে বসে পরিবাণু চাঁদের মতো দেখতে চন্দ্রপুলি পিঠা বানাচ্ছেন। বড় বউ সাফিয়া সুলতানা তার পাশেই বসে আছেন। সঙ্গে বসে হাতে হাতে কাজ করে দিচ্ছেন মেজ বউ রুমানা, ছোট বউ মমতাজ। এই শীত মৌসুমে এলাহিবাড়িতে বিরাট পিঠাপুলির আয়োজন করা হয়। বাড়ির কর্তা ফখরুল এলাহি বাগানে সকালে রোদ পোহাচ্ছেন। চোখে চশমা, লম্বা সাদা দাড়ি। এখনো কত সুন্দর লম্বা চওড়া একজন মানুষ। না জানি যৌবনকালে দেখতে কেমন ছিলেন। বাগানের মধ্যে এলাহিবাড়ির বাচ্চারা খেলাধুলা করছে। ওই যে রাজন, রোশান, জোহান সবাই একসঙ্গে। ফারিয়া, নিরুদের খেলার বয়স হয়নি। এতগুলো মানুষ খেলা করছে, কিন্তু এই দেখো ফারাজ এলাহি, তার আদরের নাতিটা দাদুর পাশে বসে আছে। 9 বছরের এই বাচ্চা ছেলেটা এখনই কত তীক্ষ্ণ চিন্তাভাবনার অধিকারী। তাই তো ফখরুল তার এই নাতিকে একটু বেশি ভালোবাসেন। একেবারে আকাশ থেকে নেমে আসা একটা তুষারের রাজপুত্র যেন। ফারাজ এলাহির বাবা ফরহাদ এলাহি এই বাড়ির বড় ছেলে। তবে মেজ ছেলে সুলেমান তার আগেই বিয়ে করে ফেলেন। তাও প্রেম করে বিয়ে। পেটে রাজন আসার পর বউ নিয়ে বিয়ে শাদী করে বাসায় হাজির হন। বড় বউ সাফিয়ার ছোট বউ মমতাজ ফখরুলের পছন্দের। এই দুজনকে নিজে পছন্দ করে বাড়িতে এনেছেন। ফখরুল যখন কাজের সূত্রে ডেনমার্কে যান, সেখানে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সাফিয়াকে তার পছন্দ হয়। মনে মনে ঠিক করেন ফরহাদের সঙ্গে এই মেয়েরই বিয়ে দেবেন। ওই মেয়ের বাবা আবার ডেনমার্কের হলেও মা ছিল বাঙালি। বাংলা ভাষায় তার যে কি দক্ষতা! অনেক আলাপ আলোচনা করে বড় করে আয়োজন করে ওই দেশের মেয়েকে ফখরুল এলাহি এই দেশে বিয়ে করিয়ে আনেন। ফখরুল এলাহির ডেনমার্কে মাছের ফ্যাক্টরি আছে। কত বড় পরিবার! তাকে কি আর মেয়ের বাড়ির লোক না করতে পারে? তবে বিয়ের 10 বছর পর ফখরুল এলাহি আন্দাজ করতে পেরেছেন তার জীবনে তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন। সাফিয়ার জীবনটা নষ্ট করেছেন। তার ছেলে ফরহাদ রোজ রাতে সাফিয়ার গায়ে হাত তোলেন। বিয়ের পর থেকেই সাফিয়া কেবল সব সহ্য করে নেন। ফরহাদ এই বাড়ির সম্পত্তি ভাগাভাগির জন্য চাপ তো অনেক আগে থেকেই দিচ্ছিল। তবে এসব এখন বেড়েই যাচ্ছে। ফরহাদ এলাহি জুয়ারি ছিলেন। মেয়ে মানুষের নেশা তার বরাবরের মতোই ছিল। তবে বাড়িতে নিজেকে এমনভাবে উপস্থিত করতেন যেন সে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। বাড়ি, বউ, বাচ্চা কারো প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। সাফিয়া অপ্সরার মতন দেখতে, কিন্তু চোখ যার বাইরের মোমবাতির দিকে, সে কেমন করে ঘরের আলোর মর্ম বুঝবে? সাফিয়া নারী হিসেবে একেবারে স্বামীভক্ত, শান্ত স্বভাবের ছিলেন। ফারাজের জন্মের পর থেকে ফরহাদ আরও বেশি হিংস্র হয়ে ওঠেন। ফারাজকে কখনোই দেখতে পারতেন না। সাফিয়ার একটা প্রতিচ্ছবি দেখতে পেতেন ছেলে ফারাজের মধ্যে। উঠতে বসতে বিশ্রী ভাষায় ছেলেকে গালাগাল দিতেন, মারধরও করতেন। ফারাজের তখন 4 বছর বয়স ছিল। একদিন বৈঠকখানায় তার বাপ চাচারা মিলে নিজস্ব ব্যবসা নিয়ে আলোচনা করছিলেন। টেবিলে চা নাস্তা দেওয়া হয়েছিল। ফরহাদ এলাহি সবেমাত্র চায়ের কাপটা হাতে নিয়েছেন। ছোট্ট ফারাজের জন্য তার দাদু নতুন খেলনা মেশিন গান এনেছিল। সেটা দেখাতে অবুঝ ফারাজ বাবার কাছে ছুটে এলো।
তবে বাবার কাছে হুমড়ি খেয়ে পড়তেই বাবার হাত থেকে গরম চা পড়ে যায়। ফরহাদ এলাহির গায়ে গরম চা পড়ে। সেই সময় সে যে কি ভীষণ রেগে গেলেন। ফারাজকে তুলে সোফায় আছাড় মারলেন। ফারাজ সেইবার টানা 6 দিনের মতো অসুস্থ ছিল, জ্বর চলে এসেছিল। ওইটুকু বাচ্চাটার জন্য ফরহাদের একটুও মায়া হলো না। আস্তে আস্তে ফারাজ বড় হতে লাগলো। রোজ রাতে মা তাকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত, কারণ সে চাইতো না তার বাবা নামক জানোয়ারের এমন হিংস্র বিভৎসরূপ সে দেখুক। চাইতো না দেখুক তার বাবা নেশা করে এসে কেমন হামলে পড়ে, কেমন গালাগাল করে, মারধর করে, ভাঙচুর করে। কারণ সাফিয়ার কলিজার টুকরো ছিল ছেলে ফারাজ। ফারাজও না, হয়েছিল একটা মা পাগল। সারাদিন মায়ের পেছন পেছন ঘুরত। মা তার জীবনের শুরু, মাই শেষ। কত গল্প তার মায়ের সঙ্গে। মায়ের মতো তাকে কেউ ভালোবাসেনি, আগলে রাখিনি। ছোট্ট ফারাজকে তার বাবা রাতে মায়ের পাশে কখনোই শুতে দিত না। রোজ রাতে বাবা মদ খেয়ে মাকে মারধর করত। ফারাজ চাইলেও কিছুই বলতে পারত না, কাউকেই না। কারণ মা যে নিষেধ করেছে বাবার সম্মান নষ্ট হয় এমন কিছুই না করতে। তবে ফারাজ অনেক পরে জানতে পারল, তার বাবা মাকে রোজ রাতে বিশ্রীভাবে পেটানোর সময় গলা চেপে ধরে বলতেন, যদি এইসব কথা বাইরে যায় তাহলে আগে তোর চোখের সামনে তোর পোলার কলিজা বের করে আনব। ফারাজ বড় হয়েছে বাবার মুখ থেকে রোজ রাতে কলিজা বের করার কথা শুনে। ভয়ে সে চোখ বন্ধ করে রাখত, কানে হাত দিয়ে রাখত, যেন পাশের ঘরে সেই শব্দ তার কানে না পৌঁছায়। তবুও ভয় যে কাটেনি। সেদিন রাতের কথা, বাসায় ফখরুল এলাহির সঙ্গে ফরহাদ এলাহির জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হয়। পরদিন সকালবেলা ফখরুল এলাহি দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে চলে যান। তবে যেই দলিলের জন্য এলাহি বাড়ির জন্য এত ঝামেলা, সেই সম্পত্তি নাতি ফারাজ এলাহির নামে লিখে নিজের অজান্তেই তাকে ধ্বংস করে দিয়ে যান ফখরুল। ফরহাদ জানতেন সেই দলিল সাফিয়ার নামে, তাই দলিল নিজের নামে পাওয়ার জন্য তিনি নতুন বুদ্ধি করেন। সাফিয়ার সঙ্গে ভালো আচরণ, ভালো রূপ নিয়ে হাজির হন। সাফিয়া জানতেন তার স্বামীর নারীদোষ, জুয়ার টাকা উড়ানো, নেশাপানির অভ্যেস ছিল। তবে কখনোই জানতে পারেনি স্বামী তার মানুষ তুলে এনে পাচারকারীদের হাতে তুলে দেওয়া ব্যবসার আসল প্রতিষ্ঠাতা। সঙ্গে সুলেমান এলাহি, জুনায়েদ এলাহিও জড়িত। সাফিয়া ভেবেছিল তার সুখের দিন শুরু। সেই রাতের কথা, তালুকদার বাড়িতে অনুষ্ঠান ছিল। বাবার ব্যবসায় সবচেয়ে বড় পার্টনার ছিল তালুকদার বাড়ির মানুষ। মা জানতেন তালুকদার বাড়ির ছেলে ফরহাদ এলাহির ঘনিষ্ঠ বন্ধু। তবে জানতেন না ওই বাড়ির নারীরা পুরুষদের জঘন্য কাজে এত গর্ববোধ করত। কত গর্বের কাজ। স্বামী মেয়ে মানুষ মারে, ধর্ষণ করে, তাদের জিম্মি করে পাচারকারীদের হাতে তুলে দেয়। ফারাজ বাবাকে কখনোই পছন্দ করত না। বাবাকে দেখলেই চোখের সামনে ভয়ানক গা গুলানো সব দৃশ্য ভাসতে থাকত। মায়ের শরীরে গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া, মাছ ভাজার তেলের কড়াইতে হাত চুবিয়ে দেওয়া। বাবা এসব করে আনন্দ পেতেন। তার নাকি খুব শান্তি লাগত। ফারাজ তাই বাবাকে একটুও পছন্দ করত না। মা তার গান গাইতে পারত বেশ। 3 তলা একটা রুম ছিল। বউ হয়ে এই বাড়িতে আসার সময় তার মা পিয়ানো নিয়ে এলো সঙ্গে করে। মায়ের কি সুন্দর গানের গলা। ফারাজের তো মায়ের কাছ থেকেই গান শেখা। সেই রাতে মা অনেক সুন্দর করে সেজেছিল। মায়ের পছন্দের রং ছিল মেরুন। ফর্সা শরীরে ওই রঙে যে তাকে কি মানাতো। সেই রঙে মাকে দেখে ফারাজের পছন্দের রং হয় মেরুন। ওই রাতে মাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছিল। কি নিষ্পাপ সাদাসিধে একজন নারী। স্বামীর একটু ভালোবাসা পেয়ে 10 বছরের সব দুঃখ এক নিমিষেই ভুলে গেলেন। ভুলে গেলেন স্বামী যে তার বিয়ের রাতে পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর খবর পেয়েও তাকে শেষ দেখা দেখতে দেয়নি। সেই সময় আফসোস করেছিলেন এক দেশ রেখে অন্য দেশের বউ হওয়ার আফসোস। মায়ের একজন সহচর ছিল, জুনায়েদ এলাহির স্ত্রী মমতাজ। দুজনের মধ্যে এত মিল। মায়ের পর যদি ফারাজকে কেউ ভালোবাসতেন, বুকে আগলে রাখতেন, তিনি সেই মমতাজ।
এই বাড়ির কাজের বয়স্কা মহিলা লতামণিও তাদের মতোই ফারাজের আপন ছিলেন। দাদু বলে ডাকতেন কিংবা বেশিরভাগ সময়ই মণি ডাকতেন। ফারাজকে দুষ্টুমি করে জামাই বলে ডাকতেন। ফারাজও বলতো, বড় হলে তোমায় বিয়ে করব আমি, তুমি আমার বড় বউ। তালুকদার বাড়িতে যাওয়ার সময় মা ফারাজকে তৈরি করে দেয়। সেখানে গিয়েও সে ভাবতে পারেনি আজকেই তার পৃথিবীতে শেষ দিন, এটাই শেষ সাজ। তার সুখের গল্প শুরু নয়, বরং দুঃখের গল্পের সমাপ্তি হতে চলেছে। সেদিন আয়োজন করে তালুকদার বাড়ির উঠানে মাকে শেষ বিদায় দেওয়া হয়, কেবল সম্পত্তি সম্পত্তি আর সম্পত্তির বিষাক্ত লোভে। বাড়ির পুরুষরা মিলে মদের আয়োজন করে, নেশার আয়োজন করে। মাকে বলা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। মা সেখানে আবিষ্কার করলেন শেষবার ছেলেকে দেখতে পাওয়ার বেদনা। সেদিন রাতে মায়ের উপর ছোট্ট ফারাজ এলাহির সামনে কি অমানসিক নির্যাতন চালানো হয়। জোর করে দলিল নিজের নামে হস্তান্তর করেন। মাকে যে মহিলাটি ফারাজের চোখের সামনে চেপে ধরে পুরুষদের সঙ্গে মিলে শাড়ি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছিলেন, তিনি ছিলেন চৈতি মজুমদার। সঙ্গে আরও মানুষ ছিল। তালুকদার বাড়ির সবাই ছিল। জুনায়েদ এলাহি কেবল চেয়ে চেয়ে সবটা দেখেছিলেন, তবে সুলেমান এলাহি সুযোগের সম্পূর্ণ ফায়দা লুটেছেন। ফারাজকে জোর করে ধরে রেখেছিলেন রুমানা। মমতাজকে সেদিন অনুষ্ঠানে আনা হয়নি, সে বাড়িতেই ছিল। তবে মনটা যে তারও ছটফট করছিল। আতিপাতি করছিলেন ঘরের মধ্যে থেকে, কারণ সাফিয়া ফারহাত এলাহিকে বিশ্বাস করে নিলেও মমতাজ কখনোই করতেন না। সেই রাতে তালুকদার বাড়ির পুরুষরা তার মাকে চোখের সামনে অর্ধনগ্ন করে গায়ে মদ ঢেলেছেন। মা তার চিৎকার করে কান্না করছিল, শরীর ঢাকার চেষ্টা করছিল। হয়তো কখনোই চাননি ছেলের সামনে এমন পরিস্থিতির সম্মুখীন হতে। তার কাঁটা দিয়ে মায়ের শরীরে ওরা আঘাত করে। 9 বছরের সেই ফারাজ চেষ্টা করেছিল ছুটে গিয়ে মাকে বাঁচাতে, তবে ওর যে কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। রুমানা যখন ওকে ধরে রাখতে পারছিল না, তখন সুলেমান এসে গালে ঠাটিয়ে চর বসিয়ে শক্ত করে চেপে ধরেন। জানোয়ারের বাচ্চা চুপ কর বলতেই পাশ থেকে ফরহাদ বলল, আবেহালা, পোলা কিন্তু আমারই, খালি জানোয়ার ক। দলিলে জবরদস্তি করে সই করিয়েই গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয় সাফিয়ার। একে আর এলাহি বাড়ির মানুষের কোনো দরকার নেই। ততক্ষণে সাফিয়া জেনে গিয়েছে তার স্বামী দেবরদের ব্যবসা কী। রুমানা সব মেনে নিয়েছিল বলে সে তাদের কাছে ভালো। সাফিয়ার তখন দম ফুরিয়ে এলো, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তবুও শেষ পর্যন্ত সে আর্তনাদ করে বলে গেছে, আমার ছেলেকে ছেড়ে দাও, ও নিষ্পাপ, ওকে কিছু করো না। মা ছেলের আর্তনাদ সেদিন কেউ দেখেনি। ফারাজের মামা বলা এক একটা চিৎকার সাফিয়ার অন্তরে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। ফরহাদ সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। সাফিয়াকে টেনে তুলে গাছের সঙ্গে বেঁধে দিল। পৃথিবীর জঘন্য স্বামীর পরিচয় দিয়ে হাতের দেয়াশলাই থেকে আগুন ধরিয়ে কাঠিখানা ছুঁড়ে ফেলল সাফিয়ার দিকে। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। জীবন্ত মানুষটা বাঁচার জন্য ছটফট করছিল, চিৎকার করছিল। সবাই সেই দৃশ্য দেখে কেবলই হেসে যাচ্ছিল। কেউ বাঁচাতে এলো না, কেউ না। মাংসের পোড়া গন্ধ তখন বাতাসে, শরীর থেকে মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, গলে যাচ্ছে চোখের সামনে। লম্বা চুলগুলো পুড়ে ছাই হয়ে গেল। সাফিয়ার জীবনে শেষ বিদায় ঘটল ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ নিয়ে। শেষ সময়ও তিনি চিৎকার করে হয়তো ছেলেটাকে ছেড়ে দেওয়ার কথাই বলতে চাইছিল, কিন্তু পারছিল না। জীবনের সাজানো স্বপ্ন নিমিষেই পুড়ে ছারখার হয়ে গেল। ফারাজ এলাহির জীবনের সবচেয়ে ভয়ানক দিন, সবচেয়ে ব্যর্থতায় ভরা দিন ছিল সেই দিনটা। মাকে চোখের সামনে পুড়ে মরতে দেখল, অথচই মা তাকে প্রতিটা আঘাত থেকে রক্ষা করে গেছেন সারা জীবন। শেষ মুহূর্তে কি মায়ের এটাই প্রাপ্য ছিল? ঝলসে যাওয়া দেহ কুঁকড়ে গেল। সব শেষ হতেই ফারাজকে মুক্ত করে দেওয়া হয়। ফারাজ মায়ের ঝলসে যাওয়া দেহর কাছে গিয়ে পাথর বনে রইল। এটা কি আসলেই তার মা? সে কেন চিনতে পারছে না?
শরীরের আকৃতি এত বিভৎস হয়ে গেল যে চিনতেই পারল না ওইটুকুন ফারাজ। নিষ্ঠুরতা তখনও যে শেষ হয়নি। সুলেমান ফারাজের দিকে একবার চাইল, তারপর ফরহাদকে জিজ্ঞেস করল, ভাই, এখন বাসায় যাইবেন না? আপনার পোলার চোখে তো আগুন জ্বলতাছে, রক্ত কিন্তু আমাগই। এই দিনের কথা ভুল্লা যাইব মনে হয়? কি করবেন? ওর ব্যবস্থা করা শেষ। ওরে আমি কবেই বেচা দিছি, ইতালি পাচার হইব। লোক আইসা একটু পরেই নিয়া যাইব। ফারাজ সেদিন মায়ের পোড়ালাশকে শক্ত করে চেপে ধরে বসেছিল। মায়ের হাড়গোড় আলাদা হয়ে গেছে, সব শেষ। সেই সবই ফারাজ আঁকড়ে ধরে বসেছিল। কোথাও যাবে না সে তার মাকে রেখে। মায়ের পা ধরতেই বাবা তাকে মুখের উপর লাথি মারল। ফারাজ চারিদিকে তাকিয়ে দেখল, কত কত মানুষ, কেউ এলো না তাকে বাঁচাতে। ফারাজ কেবল অসহায়ের মতো কাঁদল, কেঁদেই চলল। কিছু লোকজন এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সে কেবল একটাই কথা বলল, বাবা, আমাকে বাঁচাও। বাবা, আমি তোমার ভালো ছেলে হয়ে দেখাবো, তোমার সব কথা শুনে চলব। আমাকে ওরা নিয়ে যাচ্ছে বাবা, মাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, রাতে মায়ের গল্প না শুনলে আমি ঘুমাতে পারি না। মা আমার পড়ে আছে বাবা, মাকে ছাড়া কোথাও যাব না আমি। ফরহাদ ছেলের দিকে ফিরেও তাকালেন না, কানে নিলেন না কোনো কথা। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হিসেবে নিজের পরিচয় দিয়ে বাস্তবতার জঘন্য খেলায় সন্তানকে ঠেলে দিলেন। মাহারা এতিম করলেন, তবে পাপের পরে তার বিনাশ লুকিয়ে থাকে। তা কি ওই ছোট্ট ফারাজের চোখে সেদিন দেখেনি সে? হয়তো দেখেনি। দেখলে কি আর এমন সে কাজ করত কখনো? ফরহাদ ছেলের দিকে ফিরেও তাকালেন না। তার কাঁধ থেকে বোঝা নেমেছে। বিয়ে শাদির ওপর কোনো আগ্রহ ছিল না। এসব তো ফখরুল এলাহির সামনে ভালো সাজার জন্য করা। 10টা বছর সহ্য করেছে সে সব কিছু। 10 দোকান থেকে পণ্য কেনা ব্যক্তির কখনো এক দোকান পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। এবার সে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারবে। ওই দিন লতামণি ঘটনাস্থলে ছিল, তবে গোপনে। সাফিয়াকে না বাঁচাতে পারার ব্যর্থতার কারণে কেঁদেছিলেন সে নীরবে। মমতাজের সন্দেহ হয়েছিল অনেক আগেই। সাফিয়ার সঙ্গে আগেই কথা বলেন তিনি। দলিলের একটা নকল কপি বানান, সেখানে সাফিয়ার নামে দলিল ছিল। সাফিয়া জানতেন এই দলিল তার ছেলের জীবনটা শেষ করে দেবে। বাঁচতে দেবে না ওরা, নিজের জীবনের পরোয়া করে না সে। ছেলেটা বাঁচলে সে বাঁচতে পারবে। হয়তো মনে মনে অনেক কিছুই আন্দাজ করে ফেলেছিলেন, তবুও ছেলেটাকে ওরা বিক্রি করে দিল। জীবিত অবস্থায় জানতে পারলে হয়তো ওখানেই লাশ হয়ে যেত সাফিয়া। সাফিয়ার সঙ্গে একটা আশ্রমের সম্পর্ক ভালো ছিল, প্রায় তার সে বৃদ্ধাশ্রমে যাওয়া হতো। লতামণির কাছেই আবদার করা হয়েছিল, যদি সে মারা যায় আর ফিরতে না পারে ওই আশ্রমেই যেন তাকে দাফন করা হয়। লতা তাই করল। তবে দেহের তো কিছুই পেল না। পেলেন হাড়গোড় শাড়ির সঙ্গে লেগে থাকা চামড়া। মাটির নিচে তাই দাফন করা হয়, তাও বেওয়ারিশ কবর হিসেবে। এমন দিনও কখনো দেখতে হবে লতামণি ভাবেননি। দুধের মতো মেয়েটার এত ভয়ানক পরিণতি। এমনভাবে দাফন করতে হলো যেন কেউ তাকে খুঁজে না পায়, জানতে না পারে এটা সেই অভাগী সাফিয়া, এলাহি বাড়ির বড় বউ। সম্পত্তির দলিলটা রয়ে গেল লতামণির কাছেই। আগলে রাখলেন কোনো একদিন ফারাজ আসবে বলে। অনিশ্চিত একটা আশা নিয়ে অপেক্ষা করতেই থাকলেন। সাফিয়ার মৃত্যুর কিছুদিন পর জানা গেল দলিল ভুয়া। লতামণিকে মমতাজ আগেই দূরে কোথাও চলে যেতে বলেছেন। সে কখনো চায়নি একজন অসহায় বৃদ্ধা এসবে জড়াক। তবে শেষ বিদায় বললেন, আমার নিজের সন্তানগুলো তো আমায় কখনো বুঝল না। মেয়েটা এখনো ছোট, বোঝে না কিছু। আপনি দলিলটা আপনার কাছেই আগলে রাখুন। ফারাজ কোনো একদিন ফিরে এলে দলিলটা ওকে দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে বাঁচতে হবে, ফারাজের জন্য অপেক্ষা করতেই হবে। মমতা জানতেন ফারাজকে যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা ভালো মানুষ না। ফারাজের ফিরে আসার সম্ভাবনা নেই।
তবুও একটা আশায় লতামণিকে দূরে পাঠিয়ে দেন। কিছুদিন পর মমতাজের মৃত্যু হয়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। হয়তো সে ট্রমা থেকে বের হতে পারেননি। সাফিয়াকে বাধা না দেওয়ার আফসোস, ফারাজকে বাঁচাতে না পারার আফসোস তাকে বাঁচতে দেয়নি। ইতালিতে ফারাজ প্রথম কয়েক মাস কথাই বলেনি কোনো। সেখানে তখন তার জাহান্নামের মতো এক একটা দিন কেটেছে। একবেলা খেতে দিত, তাও শুকনো খাবার। সেই খাবার নিয়েও কাড়াকাড়ি। কে কার খাবার ছিনিয়ে বেঁচে থাকতে পারে তার অসংখ্য লড়াই। ফারাজ একগুঁয়ে চুপচাপ থাকত বলে তাকে অগণিত নির্যাতনের শিকার হতে হয়েছে। এমন রাতও গেছে যখন শাস্তিস্বরূপ তাকে ভয়ানক সব পোকামাকড় আচ্ছাদিত ঘরে থাকতে হয়েছে। এমন রাত হয়েছে ক্ষুধার চোটে মাটি খুবলে খেয়েছে, ঘাস পাতা খেয়ে বেঁচেছে। হাসি জিনিসটা কি ফারাজ তো তা পুরোই ভুলতে বসেছিল। ধীরে ধীরে সে কেমন যেন রুক্ষ একঘেয়ে হয়ে গিয়েছিল। ওই রাতের পর ফারাজ কখনোই কান্না করেনি, তাকে কেউ কাঁদতে দেখেনি। হাসির সঙ্গে কান্নাটা গলায় আটকে হয়ে উঠেছিল সে এক অন্য মানুষ। কিছুদিন পর ফারাজ ইতালির বড় একজন স্মাগলারের হাতে পড়ে। সে কেবল অস্ত্র আর নেশাদ্রব্য পাচার করতেন। স্ত্রী সন্তান ছিল না। শোনা গেছে বোমা হামলায় তারা মারা গিয়েছিল বহু আগেই। ফারাজকে প্রথম দেখায় তার অনেক পছন্দ হয়, সেই থেকে রাখেন নিজের সঙ্গে। ফারাজের জীবনই বদলে যায়। লোকটির নাম অ্যালেনসন। নিজের ছেলের মতো করে ফারাজকে মানুষ করেন। ফারাজ অস্ত্র চালানোতে তার থেকেও বেশি দক্ষ হয়ে ওঠে। এত তীক্ষ্ণই ছেলের বুদ্ধি। ব্যবসায় লাভ আর লাভ। এলেনের যোগ্য উত্তরসূরি ছিল ফারাজ এলাহি। ইতালিতে এলেনের থেকেও মানুষ ফারাজ এলাহির নাম শুনে বেশি কাঁপত। আতঙ্কে পরিণত হয় সে মানুষের। তারপর সময় চলে যায়। 11টা বছর পর দেশের মাটিতে পা রাখে ফারাজ। এই যে 11টা বছর কেটে গেল, একটা রাতও ফারাজ ঘুমাতে পারিনি। মায়ের পোড়া মুখটার হাহাকার কানে এমনভাবে আঘাত করত যে ফারাজ রাতে ঘুমাতে পারত না। এত হাই সিকিউরিটি, এত আলিশান জীবনও তাকে শান্তিতে কখনো চোখ বুজতে দেয়নি। নিজের 20 বছর বয়সে দেশে ফিরে সবচেয়ে আনন্দ লাগে তখনই, যখন সে তার বাবাকেও একইভাবে একই জায়গায় পুড়িয়ে মেরেছে। একই যন্ত্রণায় তার বাবা ছটফট করেছে। সেই রাতের কথা আজও মনে পড়লে শিহরণে মস্তিষ্ক পর্যন্ত শীতল হয়ে আসে। সেই রাতে ফরহাত এলাহি তালুকদার বাড়িতেই উৎসব অনুষ্ঠানে মাতোয়ারা ছিলেন। মায়ের মতোই একটা মেয়ের গায়ে মদ ঢেলে ফুর্তি করছিল। চোখের সামনে এক মুহূর্তে পুরনো অতীত ভেসে এলো। সেদিন বাবাকে ফারাজ এক চুলো ছাড় দেয়নি। বাবার আর্তনাদ সেদিন ফারাজের কান পর্যন্ত পৌঁছায়নি। তালুকদার বাড়ির সবাই যখন নেশা করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়, তখন বাড়ির উঠোনে চৌকিতে পড়ে থাকা ফরহাত এলাহি কি কল্পনা করতে পেরেছিল আজকেই তার শেষ দিন? আজকের পর সে আর কখনো পাপ করতে পারবে না। সেদিন ফারাজ তার বাবাকে একইভাবে পুড়িয়েছিল। পুরো বিয়েবাড়িকে ফারাজ এলাহি জাহান্নাম বানিয়ে ছাড়ল। নেশায় ফুর্তি করা মানুষগুলো জ্বলে পুড়ে পড়ল রাতের আধারে। হাহাকার করে বাঁচার জন্য আর্তনাদ করল তালুকদার বাড়ির বউ চৈতি মজুমদার, তার স্বামী তৌকির তালুকদার, যে কিনা ফরহাত এলাহির সবচেয়ে বড় পার্টনার ছিল। সবাই শেষ হয়ে গেল, কিন্তু নিজের বাবাকে কি এত সহজে মারা যায়? বাবাকে সে মারল বিশেষভাবে। প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখের সামনে কলিজাটা বের করে তার হাতের মুঠোয় রেখে সেদিন বলেছিল, চিনতে পারছো ফরহাত এলাহি? আমি ভালো হতাম কি করে বলো? তোমার পাপের রক্ত যে এই শরীরে বইছে। অনেক কলিজার শখ ছিল না তোমার? প্রথম কলিজা বের করা তোমারটা দিয়েই শুরু করলাম। আজ থেকে যতবার কোনো পাপীর কলিজা বের করব, ততবার আজকের দিনের কথা মনে করব। মনে করব ফরহাত এলাহির কলিজা বের করছি, আর ঠিক তখনই কলিজা দিয়ে তৃপ্তি ভরে ভাতও খাবো। মনে মনে এই ভেবে নেব তোমার কলিজা খাচ্ছি শান্তি করে। বাবা, আমি তোর বাবা হই, ছেড়ে দে আমাকে। ফারাজ এলাহির 9 বছরের সেই ছোট্ট ছেলেটার কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে পড়ে।
সেদিন শরীরের কোনো অংশ বাদ নেই যেখান থেকে ফারাজ নিজ হাতে মাংস তুলে নেয়নি। বাবা তার যখন পানি তৃষ্ণায় ব্যাকুল তখন সে সামনে এগিয়ে দিয়েছিল অ্যাসিড। ফরহাদের মাথা তখন ঠিক ছিল না। পানি ভেবে অ্যাসিড মুখে দিতে কণ্ঠনালী থেকে শুরু করে সব পুড়ে যায়। সেই ব্যক্তির গায়েও ফারাজ একইভাবে মদ ঢেলে একই গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মেরেছিল। ওই দিন বিয়েবাড়িতে ফারাজ আগুন লাগিয়ে একসঙ্গে তালুকদারদের পুরো বংশকে শেষ করেছিল। ওরা এমন মৃত্যুরই যোগ্য ছিল, আর ওদের তো মরতেই হতো। কারণ 9 বছর বয়সী ছেলেটাকে যেদিন টেনে হিঁচড়ে তার বাবা অন্যের হাতে তুলে দিচ্ছিল, দহনে পুড়তে থাকা ছেলেটি তখন ঝলসে যাওয়া মায়ের দেহটার দিকে শেষবার চেয়ে শপথ নিয়েছিল প্রতিটা খুনিকে সে নিজ হাতে একদিন শেষ করবে। তবে ফারাজ, সুলেমান এলাহি, রুমানা ওদের কাউকে মারেনি। ওদের মৃত্যুটা এত সহজে দিলে মজা লাগবে কি? প্রতিটা দিন ভয়ার আতঙ্কে জীবনের শেষ পর্যন্ত কাটাতে হবে ওদের। ফারাজ জানত যে কারবার তার বাবা রেখে গেছেন তার সঙ্গে এখন এই বাড়ির ছেলেরাও জড়িত। যদিও রোশান, জোহান তখন এসবে জড়ায়নি। রোশান ভাইয়ের ছোটবেলা থেকেই মন মানসিকতা ভিন্ন ছিল। ফারাজের একমাত্র খেলার সাথী, ভালো মন্দের সহচর কেবলই সে ছিল। 11 বছর পর ফারাজকে দেখে যেই মানুষটা বুকে জড়িয়ে কান্না করেছিল সে ছিল ওই রোশান এলাহি। মমতাজের বিষয়ে জানতে পেরে ফারাজের খারাপ লাগে, তবে এখন আর তাকে কিছুই ভাবায় না। ভাবার আগেই তো হাতে রক্ত পাপ লেগে গিয়েছিল, যেখান থেকে ফেরার পথ নেই, মুক্তি নেই। লতামণিকে খুঁজতে ফারাজের ভালোই সময় লাগে। ফারাজ সবখানে খুঁজে ফেরে তাকে, তবে একেবারে শেষে ওই আশ্রমে গিয়েই খুঁজে পায় মায়ের বেওয়ারিশ কবরটাও। একদিন এমন সময় আসবে যখন এই কবরের নাম হবে, পরিচয় হবে। ফারাজের এতটুকুই চাওয়া। লতামণি অসুস্থ হওয়ার পর তার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। শেষে গিয়ে ওই আশ্রমেই তার জায়গা হয়। ফারাজ চিত্রার সঙ্গে এখন পর্যন্ত কি করেছে সবই খুলে বলে। বাড়ির মানুষগুলো সম্পর্কেও তো চিত্রা জানতো না, এবার একেবারে সব জানল। গভীরভাবে জানল আরও গভীরভাবে ফারাজকে। সম্পত্তির দলিলটা আগলে রেখেছিল লতা, সেটা ফারাজের হাতে যেদিন তুলে দেন সেদিন ফারাজ বেশ অনেকক্ষণ দলিলটা খুঁটিয়ে দেখেছিল। এই সম্পত্তির লোভ কত খারাপ জিনিস, সব কেড়ে নিল। আবার দেখো এর কত ক্ষমতা। এক নিমিষে গোটা বাড়ির মানুষকে ক্ষমতা দিয়ে হাতের মুঠোয় বন্দি করাও সম্ভব হয়ে দাঁড়ালো। সেই থেকে ফারাজের দেশে আসা যাওয়া হতো। এসেই আগে 3 তলার সেই বন্দি রুমটায় যাওয়া হতো, যেখানে মায়ের পিয়ানোটা, টুকটাক জিনিস রাখা ছিল। কখনো কখনো মন খারাপ হলে সারা রাত পিয়ানো বাজাতো সে। কেবল মায়ের শেষ স্মৃতিগুলো, মায়ের খুনির হাতের মেয়ের স্পর্শ পাবে বলেই ফারাজ চিত্রাকে কখনো 3 তলার ঘরটায় যেতে দেয়নি। ফারাজ অনেক পরে জানতে পেরেছিল চিত্রার কথা, তালুকদার বাড়ির মেয়ের কথা। তারও তো কোনো বেঁচে থাকার অধিকার নেই, কারণ তার মা বাবা কি করেছে ফারাজ কি তা ভুলে যাবে? অসম্ভব। বাড়ির কিছু মানুষ ছাড়া সবাই জেনেছে ফারাজ ও রুমানা সুলেমানের ছেলে, আজও তাই জানছে। কেবল ফারাজ এলাহি চায় বলেই। ওই যে পরের বাড়ির মেয়েগুলো আছে না, ওদের জানা নেই ফারাজ এলাহি কার ছেলে। চিত্রাকে ওই বিয়ের দিন ছাড়া ফারাজ আগে কখনো দেখেনি, ইচ্ছে হয়নি দেখার। কিন্তু প্রথম যেদিন দেখেছিল এক মুহূর্তের জন্য তার হৃদয়ের গতি কি ভয়ানকভাবেই না বেড়ে গিয়েছিল। নিজেকে সামলাতে খানিকটা কষ্ট হয়। অ্যালেনসনের মৃত্যুর পর তার সকল সম্পত্তি, ব্যবসায়ের মালিক হয় ফারাজ। তবে সে জীবনে কখনো নির্দোষ কাউকে মারেনি। এই যে ফারাজ এখন প্রচুর হাসে, হেসে হেসে কথা বলে, তাকে দেখলে কেউ তার ভেতরের হালচাল বুঝে উঠতে পারে না। হয়তো সে বোঝাতে চায় না বলেই কেউ বোঝে না। সে চায় না তার অতীত কেউ জানুক। 9 বছর বয়সী ছেলেটার ব্যর্থতার গল্প কেউ জানুক, কিছু গল্প না জানাই ভালো। তবে চিত্রাকে বিয়ে করার পর এই বাড়িতে যতগুলো খুন হয়েছে তার সে তো করেনি। তবে কে করেছে জানার ইচ্ছে হয়নি।
কে মরল কে বাঁচল তাতে ফারাজের কিছুই যায় আসে না। ফারাজ অতীত থেকে ফিরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। চোখে তার জল। কেবল তার একার চোখে জল নেই, তার জীবনের এই গল্প শুনে চিত্রার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। সেই জল থামছে না। এই যে মানুষটা চিত্রাকে এতবার মারার চেষ্টা করল, ইতালিতে বড় হয়ে নাম দিল, ডেনমার্কে ব্যবসা করে। যদিও সেখানে ব্যবসা আছে, তবুও এই যে সুলেমান এলাহি আর রুমানাকে নিজের মা বাবা বানিয়ে চিত্রাকে বোকা বানালো, স্মাগলার হয়ে কত কি বলল, মানুষ খুনকে খেলা মনে করে খেলল। তবুও চিত্রার একটু রাগ হচ্ছে না। তার বাবা মায়ের খুনির উপর সত্যি একটু রাগ করতে ইচ্ছে করছে না। কষ্ট লাগছে, অনেক মায়া হচ্ছে মানুষটার জন্য, তার অতীতের জন্য। মানুষটা খারাপ ছিল কি? তাকে তার পরিস্থিতি খারাপ বানিয়েছে। মানুষটা খারাপ হলে কি দেশে বিদেশে এতগুলো আশ্রম চালাতো? যেই মানুষগুলোর দুনিয়া দেখার জন্য চোখ নেই, তাদেরকে চোখ দান করত, চিকিৎসা করাতো। মানুষের এক পাতায় খারাপ দিক থাকলে অন্য পাতায় থাকে ভালো দিক। এখন জনগণের ইচ্ছা, তারা খারাপটা পড়বে নাকি ভালো। মানুষটা কেবল চিত্রাকে ভালোবাসে বিধায় না জানি কত রাত নিজেকে কষ্ট দিয়েছে, কত রাত একা যন্ত্রণা সহ্য করেছে। ভেতরে কষ্ট চাপা দিয়ে চিত্রাকে বলেছে ভালো আছি। হায় রে পুরুষ মানুষ! তবে চিত্রাকে খুন করতে বুঝি এত আয়োজনের দরকার ছিল? মুখে বললে চিত্রা তার মৃত্যু সঁপে দিত ফারাজের পদতলে। চিত্রা কি করে ফারাজকে বোঝাবে, বুঝিয়ে বলবে? তার তীক্ষ্ণ চাহনি ছিল আমায় খুনের প্রথম অস্ত্র। যে প্রথম চাহনি দিয়ে চিত্রাকে ভেতর ভেতর ভালোবাসা দিয়ে খুন করেছিল, তার কি এত অস্ত্রর ব্যবহার, এত পরিকল্পনা করার দরকার ছিল? ফারাজের সম্পর্কে একসঙ্গে এত কিছু যেন কেমন যেন শেষ হয়ে যেতে ইচ্ছে করছে। মানুষটা তাকে ভালোবাসে, কিন্তু তবুও সে খুনি। তবুও সে তার পরিবারকে হত্যা করেছে। চিত্রার সারা শরীরে রক্ত লেগে আছে, রক্তের গন্ধে বমি আসছে। এসব কি দুঃস্বপ্ন? তাই যেন হয়। এত কিছু একেবারে নেওয়া সম্ভব হচ্ছে না, একদমই না। এমন অসুস্থ জীবন চিত্রা কখনো চায়নি। ফারাজ চিত্রাকে তুলতে চাইলে চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ কেবল এমন একটা মুহূর্ত যেন কখনো জীবনে না আসে, তাই তো এত কিছু করেছে। এক মুহূর্তে ধরণী তার সম্মুখে ফিকে হয়ে গেল। ফারাজ কাপা গলায় বলল, আমি তো তোমায় আগুনে পুড়িয়েছি বিবিজান, এই পাপের শাস্তি কি? চিত্রা একটা ঢোক গিলে ক্লান্ত দৃষ্টিতে ফারাজের দিকে চেয়ে বলল, আপনি আমায় আগুনে পোড়াননি, পুড়িয়েছেন ভালোবাসায়। চিত্রা চুপ করে রইল। ফারাজ কিছুক্ষণ পর পুনরায় বলল, এখন আর বাঁচতে ইচ্ছে করছে না। তোমার নীরবতা আমাকে খুন করে ফেলছে চিত্রা। আপনি তো বেঁচে থাকতেই চান না, তাই না? হয়তো, কিন্তু এইভাবে মরতেও চাইনি, তোমার চোখে ঘৃণার পাত্র হয়ে। ঘৃণা তো তাকে করা যায় যাকে কখনো মন ভালোই বাসেনি। আপনাকে কি করে ঘৃণা করি ফারাজ এলাহি? ফারাজ চিত্রাকে স্পর্শ করতে গেলে সে পুনরায় সরে যায়। এ কেমন যন্ত্রণা! ছোবেন না আমায়। আপনার অতীত ভয়ানক, তবে তার চেয়েও ভয়ানক আপনি নিজে। আপনার মতো পাপীর অধিকার নেই আমাকে ছোঁয়ার। চিত্রাঙ্গনা। চিত্রা হঠাৎ ফারাজের দিকে ফিরে নিঃশব্দ অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি আপনি কি একটু বাইরে যেতে পারবেন? আমি আমি একা থাকতে চাই। তার কণ্ঠে গভীর ক্লান্তি, এক অদৃশ্য বেদনার ওজন ছিল, যা ফারাজ চাইলেও উপেক্ষা করতে পারল না। কিন্তু পা যেন এগোতে চাইছিল না। চিত্রার চোখে তাকিয়ে সে বুঝল এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কোনো সান্ত্বনা নিতে সক্ষম নয়। শেষমেশ বাধ্য হয়ে সে দরজার দিকে এগোলো। তবুও প্রতিটা পদক্ষেপে সে পেছন ফিরে তাকালো, যেন চোখে চোখে রাখতে চায় যদি হঠাৎ ভেঙে পড়তে গিয়ে চিত্রা হাত বাড়ায়। কিন্তু চিত্রা একবারও তার দিকে ফিরে তাকালো না, যেন আজ তাদের দৃষ্টি মেলানোটা মৃত্যুর থেকেও শোচনীয়। ভাঙা দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে ঘরে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো।
চিত্রার বুকের ভেতর জমে থাকা হাহাকার হঠাৎই বিস্ফোরণের মতো ফেটে বেরিয়ে এলো। কেন কেন এতবার তাকে মেরে শেষ করতে চাইল, অথচ খুনির মেয়েকে আঘাত করল না? কেন সেই নোংরা পরিবারের মানুষটিকে শেষ করল না, যে ফারাজের জীবন থেকে কেড়ে নিয়েছিল তার মায়ের অস্তিত্ব? কেন এই নিষ্ঠুর পৃথিবী তাকে প্রতিশোধের ন্যায্য পরিসমাপ্তি দিল না? প্রশ্নগুলো উত্তরের ভার না নিয়েই মাথার ভেতর আশ্রে পড়তে লাগলো। জোহানের নিথর দেহের কাছে গিয়ে চিত্রা নিজের চুল নিজের হাতে মুঠো করে টেনে ধরল। শাড়ির আঁচল শক্ত করে খামচে ধরল, যেন সেই কাপড়টুকু আঁকড়ে ধরে নিজেকে স্থির রাখতে চায়। কিন্তু শরীরের উপর যেন নিয়ন্ত্রণ নেই। প্রতিক্ষণে কাঁপছে, হঠাৎ এক তীব্র ঝাঁকুনিতে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। অবশেষে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। বুক ফেটে শব্দ করে কান্না বেরিয়ে এলো। এ যেন ক্রন্দনের ভেতর প্রতিশোধের বিষ, অপূর্ণ ন্যায়ের ক্ষত, আর নিজের অস্তিত্ব হারানোর হাহাকার। প্রতিটা শব্দে, প্রতিটা শ্বাসে ঘরটিতে জমে উঠল এক ভারী শোকের অন্ধকার। ফারাজ নদীর ঘাটে এসে দাঁড়াতেই অভ্রতার কাঁধে হাত রাখল। চিন্তা নেই ভাই, ভাবি আপনাকে ভালোবাসে। অবশ্যই চিত্ররাজ সারা জীবন এক থাকবে। অভ্র সে কথা শুনে ফারাজ যেন আরও ভেঙে পড়ল। সে ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসে পড়ল। হাহাকার করে বাচ্চাদের মতো কেঁদে বলল, অভ্র, তোর ভাবিকে বল আমার সঙ্গে কথা বলতে। ওকে ছাড়া আমি বাঁচব না অভ্র। অভ্র, চিত্রাকে বল একবার বুকে টেনে নিতে আমাকে, ভালোবাসি বলতে। অভ্র সামলাতে পারছে না। এ কোন ফারাজ এলাহি? যত দেখছে তত অবাক হচ্ছে। অভ্র ফারাজকে উঠে দাঁড়াতে সাহায্য করে, ধরে রাখতে পারছে না। হঠাৎ করে অভ্র লক্ষ্য করল চিত্রা বাইরে এসেছে। ফারাজ তাকে দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। চিত্রা ফারাজের দিকে তাকায় না। ধসে পড়া মোনা শরীর নিয়ে বলে, আমাকে একবার তালুকদার বাড়িতে নিয়ে যাবেন? ফারাজ আর এক মুহূর্ত দেরি করে না। অভ্রকে বলে, গাড়ি এদিকে আন অভ্র, তোর ভাবি তালুকদার বাড়িতে যাবে। যাওয়ার সময় ফারাজ অভ্র আর বজ্রকে এদিকটা সামলে নিতে বলল। তালুকদার বাড়ির সেই পোড়া গাছটার দিকে চিত্রা অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখল। এই গাছটা দেখে ফারাজের প্রতিবার কত কষ্টই না হয়েছে, তবুও কখনো বুঝতে দেয়নি একটা মানুষ বুকে এত কষ্ট লুকিয়ে হাসতে কি করে পারে। চিত্রা ফারাজকে তালুকদার বাড়িতে ঢুকতে দেয়নি। ফারাজ বুঝতে পারল না সেই কারণ, কেন দেয়নি। খুনিকে চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না বলে, নাকি সে চায় না তার পরিবারের খুনি এই বাড়িতে প্রবেশ করুক। চিত্রা তালুকদার বাড়ির প্রতিটা কোণা ছুঁয়ে ছুঁয়ে দেখল। আজকে মোফাজ্জলের বাড়ির হারিকেনটা জ্বলছে না, কোথাও গেছে হয়তো। পুরো বাড়ি অন্ধকার। চিত্রা মোফাজ্জলের ঘরটার দিকে তাকায়, কোথায় জানি গিয়েছে তারা। ওই বৃদ্ধ লোকটাও নাকি ফারাজের কথায় সেদিন পুরো তালুকদার বাড়িতে কেরোসিন ঢেলে রেখেছিল, যাতে করে চিত্রাকে আগুনে পোড়ানো যায়। হায় পৃথিবী! তখন ঘন্টা পেরিয়ে গেছে। চিত্রা এই ঘণ্টাখানেক ভেবেছে, অনেক ভেবেছে। কই, ফারাজকে তো ঘৃণা করতে পারল না। ফারাজ তো সব ছেড়েই দিয়েছে। ঘৃণা কোন অজুহাতে করবে? ঘৃণা করার উপায় রেখেছে। যে বাবা মা তো জঘন্য কাজ করেছে, ফারাজকে শেষ করেছে, তাদেরকে ভালোবেসে চিত্রা ফারাজকে ঘৃণা করবে? ফারাজের তো কোনো দোষ নেই, সে খারাপ হতে চায়নি। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে খলনায়ক কখনো জন্মায় না, তারা তৈরি হয়। চিত্রা চারপাশে একবার তাকালো, আর ফারাজ যে কোথাও নেই। চিত্রা বলেছিল ফারাজকে অন্ধকার হতে দেবে না, তাহলে কেমন করে অন্ধকারে নিক্ষেপ করছে? অন্ধকারে যে আলো খুঁজে পাওয়া অসম্ভব। জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলে চিত্রা কেন পারবে না ফারাজকে দ্বিতীয় সুযোগ দিতে? অতীতের জন্য কারো জীবন নষ্ট হওয়া কোনো সমাধান নয়। যা হয়ে গেছে তো গেছেই, আর নয়। গল্পটা না হয় নতুন করে শুরু করা যাক। বাইরে তখন হাওয়া শুরু হয়েছে।
কদিন পরই দুর্গা পূজা। শরতের এই রাতে অসময়ের বৃষ্টি যে চিত্রার শাড়ির আঁচল মাটিতে হেসতে চলেছে। বাতাসের বুক চিরে ভেসে আসছে দুটো হৃদয়কে এক করার সুর। জলেরে হিয়া জলে প্রিয়ার দরদে, প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালায় পরাণ ভাঙে রে। চিত্রা দৌড়ে তালুকদার বাড়ি পেরিয়ে বাইরে বের হয়ে এলো। বাইরের খোলা জায়গার সামনে যেই বড় সৃষ্টি গাছটা, তার নিচেই দাঁড়িয়ে আছে ফারাজ। চিত্রা দৌড়ে ছুটে গিয়ে ফারাজকে পেছন থেকে জড়িয়ে ধরে। হু হু করে ডুকরে উঠল। ফারাজের কাছে এ যেন কল্পনার বহির্ভূত। সে চিত্রাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। চিত্ররাজের সম্পর্ক তো রক্তের সঙ্গে মিশ্রিত, ওদের আলাদা করার সাধ্যকার। চিত্রার যদি ফারাজের চোখের অশ্রু শুষে নেওয়ার ক্ষমতা থাকত, তবে সে তাই করত। ফারাজ চিত্রাকে বলল, আমি যে তোমায় ভেঙে ফেললাম আগুন সুন্দরী, আপনি যতবার আমায় ভাঙবেন আমি ততবারই খণ্ডগুলো পুনরায় জোড়া লাগিয়ে নতুন করে নিজেকে গড়ে তুলব। কথা দাও মরণ ছাড়া আলাদা হব না আমরা। দিলাম কথা। মৃত্যু ছাড়া চিত্ররাজের মুক্তি নেই, তারা বন্দি থাকবে একই সেলে একই প্রেমাগারে। ভুলে যেও না তুমি আমি আছি, কাছে থেকেও দূরে, দূরে থেকেও যেন হৃদয় মাঝে। আপনি আমি অনেক দূরে চলে যাব, আমাদের সংসার হবে ফারাজ, যেখানে কোনো পাপ থাকবে না, কোনো দোষ রক্তপাত কিছুই থাকবে না। বলুন, কথা দিন ফারাজ। তুমি বললেই বান্দা কলিজাটা ছিঁড়ে হাতে এনে দিতে পারে। চিত্রা ফারাজের বুকে মৃদু ঘুষি মেরে বলল, ফারাজ। ফারাজ চিত্রার কপালে স্বস্তির আলিঙ্গনে বাঁধনহারা ঘুড়ির ন্যায় প্রশান্তি নিয়ে ওষ্ঠ ছোঁয়ানোর আগেই বুক চেরা গর্জন তুলে ফুটে উঠল গুলির আওয়াজ। ফারাজের শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। চিত্রা কিছু বোঝার আগেই রক্তবমি উগলে দিল ফারাজ। ঢলে পড়ল চিত্রার শরীরে। মুষলধারে বৃষ্টি অঝরে চিত্রার চোখের জল হয়ে ধরণীর বুকে পতিত হলো। ভিজিয়ে দিল চিত্ররাজকে। চিত্রা তখনও পাথর, সে বুঝে উঠতে পারছে না। ফারাজের রক্তের সঙ্গে বৃষ্টির পানি মিশে মাটির সড়ক একাকার হয়ে গেছে। ফারাজ একটা ঢোক গিলল। কে গুলি করল? না না, ফারাজের গুলি লাগবে কেন? ফারাজ ঠিক আছে। নিজেকে চিত্রা মিথ্যার সান্ত্বনা দিয়ে এবার চিৎকার করে বলে উঠল, ফারাজ। ফারাজ চোখ মেলুন, দেখুন না, তাকান আমার দিকে। আপনার সঙ্গে কিন্তু আমি কথা বলা বন্ধ করে দেব। কথা দিয়েছিলেন ছেড়ে যাবেন না, ভুলে গেলেন কি করে এত জলদি? ফারাজের ঠোঁটে আক্ষেপ নেই। সে জানে সময়ও যে হাতে অল্প, সুন্দর মুহূর্তগুলো কেন যে ক্ষণিকের জন্য জীবনে আসে। ফারাজ এলাহি হেরে যাচ্ছে, এমন হার কপালে লেখা ছিল। ছ্যাঃ, ছোট লোকি কারবার। তবে এই জনমে ফারাজের আর কোনো আফসোস নেই। চিত্রার কোলে মাথা রেখে চোখটা বন্ধ করবে সে। জীবন সার্থক। চিত্রা এখন সব জানে, তবুও ফারাজকে ঘৃণা করতে পারেনি। এর চেয়ে সুখময় মৃত্যু কজনের ভাগ্যে লেখা ছিল? বিদায় বেলায় আরেকটা মুখ চোখের সামনে ভেসে উঠল। সাফিয়া সুলতানার মুখ। মা কি তাকে নিতে এসেছে তবে? চোখ বন্ধ করার আগ মুহূর্তে চিত্রার গাল ছুঁয়েছিল ফারাজ। কথা গলা দিয়ে বের হচ্ছিল না, তবুও বলল, মায়ের কবরের পাশে আমার ঠাঁই যেন হয়, মায়ের কবরটায় তার নাম দিও। ফারাজ, আপনার কিচ্ছু হবে না। চিত্রা চারপাশে অভ্রকে খুঁজল। অস্থির চিত্রাকে বিচলিত হতে দেখে ফারাজ শেষবারের মতো বলল, বিচার দিবসে আমাদের ভাগ্য ভিন্ন পথের হলেও আমার দুই চোখ ঠিকই খুঁজে নেবে তোমার ঠিকানা, ঠিক খুঁজে নেবে আগুন সুন্দরী। স্ত্রীর কোলে মাথা রেখে হঠাৎই শরীরে একটা ঝাঁকুনি খেল। ঠোঁটের কোণে মৃদু এক প্রশান্তির হাসি। মনে পড়ে যায়, এই তো কদিন আগেই তো বলেছিল, বিবিজানের মৃত্যুর খাটিয়া আমি বহন করতে পারবো না। খোদা যেন সত্যিই সেই কথা কবুল করেছেন। আসলে খোদা তো পাপী বান্দাদের দুয়ার থেকে ফিরিয়ে দেন না। ফারাজের দেহ ক্রমেই শিথিল হয়ে এলো। শ্বাসের ভেতর থেকে জীবন সরে যাচ্ছে।
চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। চিত্রা তখনও বুক ফেটে চিৎকার করছে, অথচ চারপাশে কেউ নেই, কেউ আসছে না। কেন নেই কেউ? বাঁচাতে আসছে না কেন? প্রকৃতি চিত্রার জীবনের ছবিটাকে এতটা অমলিন না রাখলেও পারত। এই বেলা এত নিষ্ঠুর হতে হলো। আরেকটা সুযোগ দিলে কি এত বড় ক্ষতি হয়ে যেত? এই দুনিয়া তো সব সময় চিত্রার কাছ থেকে কেড়েই নিয়েছে তার প্রিয়জন, তার আশা, তার বেঁচে থাকার কারণ। অথচ সব ভুলেও সে আবার নতুন করে বাঁচতে চেয়েছিল। নতুন আশার আলোয় অন্ধের মতো বিশ্বাস করেছিল এই নিষ্ঠুর দুনিয়ার উপর। ফারাজ চোখটা বন্ধ করল, তবে শেষবার অশ্রুভেজা চোখের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি নিয়ে কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, বিবিজান, ভালোবাসা মরে না। আখিরাতে আবার দেখা হবে আমাদের। এই বিদায় চিরদিনের না, ওপারের মিলনটা হবে আরও সুন্দর।